ওকে, আজকে 18 এপ্রিল পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লেভেল 3 এর আজকে হচ্ছে আমাদের ল্যাব 10। ওকে, তো আমরা যে ফর্মটা করতেছিলাম লাস্ট ক্লাসে, ফর্মটা আজকে ক্লোজ করে দিব। ফর্মটা ক্লোজ করে দিয়ে আমরা সিএসএস এ চলে যাব। ওকে, তো আমরা একটা দেখি লাস্ট ক্লাসে আমরা কতটুকু করছিলাম। ফর্মের হচ্ছে আমরা বেশ কিছু ইনপুট টাইপ আমরা দেখে ফেলছি। হ্যাঁ, তো আমরা যদি একটু হচ্ছে যে এখানে একটু আসি, ফর্মের মধ্যে কিছু বিষয় আছে, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। যেমন হচ্ছে ফর্ম, এখান থেকে আপনার হচ্ছে সামারাইজ করতেছে এটাতে। এরপরে এখানে চারটা আলাদা আলাদা পার্ট আছে এখানে। হ্যাঁ, যেমন ফ্রম অ্যাট্রিবিউট, ফ্রম এলিমেন্টস, ইনপুট টাইপ, ইনপুট অ্যাট্রিবিউটস। এগুলো একটু খেয়াল রাখতে হবে কারণ এগুলো পরীক্ষাতে আসে। এগুলো ফ্রম অ্যাট্রিবিউট বলতে কি, যেগুলো ফর্মের মধ্যে সরাসরি অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে সেগুলো ফ্রম অ্যাট্রিবিউট। ফ্রম এলিমেন্ট কোনগুলো? এলিমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ। যখন ট্যাগটি ইউজ হয় তখন সেটা হয়ে যায় কি এলিমেন্ট। হ্যাঁ, তো তাহলে ফর্মের ভিতরে যে সমস্ত ট্যাগ ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে ফর্মের এলিমেন্ট। ইনপুট টাইপ কি? ইনপুটের যে সমস্ত ধরন আছে এগুলো হচ্ছে ইনপুট টাইপ। আর এই ইনপুটের ভিতরে যে সমস্ত অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে ইনপুট অ্যাট্রিবিউট। এগুলো একটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আমরা একটু একটা চোখ বুলাই চলে যাই। ফর্ম অ্যাট্রিবিউট কোনগুলো? অ্যাকশন, আমরা কতগুলো দেখছি এগুলো, অ্যাকশন, টার্গেট, মেথড, এগুলো হচ্ছে কি ফর্মের অ্যাট্রিবিউট তিনটাই। ফর্ম এলিমেন্ট কোনগুলো? ফর্মের ভিতরে যে সমস্ত ট্যাগ ইউজ হয় সেগুলো হচ্ছে কি ফর্মের এলিমেন্ট। এগুলা ইনপুট, লেবেল, সিলেক্ট, টেস্টেরিয়া, বাটন, ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন, ওপিটি গ্রুপ, এগুলো হচ্ছে ফর্মের ভিতরে অ্যাজ এ ট্যাগ হিসাবে এলিমেন্ট হিসেবে ইউজ হয় এগুলো। হ্যাঁ, দেন ইনপুট টাইপ, এই যে ইনপুট যেটা আছে, ইনপুট ট্যাগ বা এলিমেন্টের সাথে কাজ করার জন্য ইনপুট টাইপগুলো চলে আসে। আমরা যে বড় বড় ফর্ম দেখি, এই ফর্মগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে যে কি আপনার ইনপুট টাইপগুলাই কাজগুলো কি কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, এগুলোর মধ্যে টাইপ কি কি আছে? যেমন হচ্ছে আছে টাইপ, বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, ইমেল, হ্যাঁ, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। এগুলা নিয়ে অনেকগুলাই ম্যাক্সিমাম আমাদের গতকালকে আমরা কভার করছি এগুলা। এরপর ইনপুট অ্যাট্রিবিউট, আমাদের এখানে অনেকগুলো ইনপুট অ্যাট্রিবিউট আছে। এখান থেকে যেগুলো আমাদের কি মানে ম্যাক্সিমাম টাইম লাগে বা যেগুলো কমন, এগুলো আমরা অলরেডি গতকালকে কভার করে ফেলছি। হ্যাঁ, এই যেমন কি ইনপুট অ্যাট্রিবিউট কোনগুলো? এই যে ইনপুটের ভিতরে যে সমস্ত অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে, যেমন টাইপ, আইডি, নেম, ভ্যালু, রিটার্ন, এগুলো হচ্ছে ইনপুটের কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, সো এই পার্থক্যগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম, এই ফাইলটা থেকে আমি শুরু করি, তাহলে একটু বুঝতে পারবো যে কি করছি না করছি। ল্যাব 9 কে কপি পেস্ট করে ল্যাব 10 বানিয়ে দিচ্ছি আমি একটু। ওটা বলতেছি, ওটা হলো ক্যাপশন, ক্যাপশন টাইটেল। আচ্ছা, নোটপ্যাডটা ওপেন করে নিই। আমরা সিএসএস শেষ করার পরে আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে বিএস কোড বা আপনার পছন্দের যে কোনো এডিটরে চলে যাব। সিএসএস পর্যন্ত আপনারা একটু নোটপ্যাডে থাকেন। ফর্ম, ফর্মটা তাহলে কি করছি আমরা? আমরা ইনপুট ট্যাব, আমরা কালার ইউজ করছি, আমরা ডেট টাইম, লোকাল ইউজ করছি। এখানে কয়েকটা জিনিস কমন, এগুলো একটু খেয়াল রাখেন। আমরা আজকে আবার একটু বলি। যেমন ইনপুট ট্যাব ডেট, ডেট টাইম, লোকাল, মান্থ, তার হচ্ছে কি টাইম, হ্যাঁ, উইক, এগুলো হচ্ছে যে সিমিলার টাইপের জিনিস। যেমন ডেট দিলে কি হয়? ক্যালেন্ডার আসবে। ডেট টাইম লোকাল দিলে কি আসবে? ক্যালেন্ডার উইথ টাইম। এরপর হচ্ছে মান্থ দিলে মান্থ হিসাবটা আসবে, টাইম দিলে টাইম হিসাবটা আসবে, আর উইক দিলে কি উইকের হিসাবটা আসবে। হ্যাঁ, তো এগুলো একটা আমরা খেয়াল রাখবো। এগুলো একটু আমরা ডেট টাইম লোকাল দিয়ে দেখছিলাম, যে এটা যদি একটা আউটপুট নিয়ে আসি আজকের মতো, এই যে এরকম করে কি এটা আসছে জিনিসটা, এটা ক্লিক করলে ক্যালেন্ডার এবং টাইমটা একসাথে কি দেখাবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা শিখছিলাম হচ্ছে যে কি আপলোড, ফাইল আপলোড নিয়ে কিছু কথা বলছি আমরা, এটা খেয়াল রাখবেন। সার্চ আমরা করছি, ইউআরএল করছি। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে কি আমরা হিডেন নিয়ে কাজ করছিলাম। তারপর হচ্ছে যে ইনপুট টেক্সট, ইনপুট ট্যাব ইমেল, ইনপুট ট্যাব নাম্বার, টেল, ডেট, পাসওয়ার্ড, আমরা অনেকগুলোই কাজ করে ফেলছি। ওকে, এইখানে সবার আপনাদের যারা কালকে ছিলেন বা ছিলেন না, সবার জন্য একটা কোশ্চেন দেখেন। আমার এখানে ইনপুট ট্যাব কি আছে? পাসওয়ার্ড আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে পাসওয়ার্ডটা আমি যদি হচ্ছে গেট দিয়ে পাঠাই তাহলে কি দেখা যাবে ইউআরএল এ? দেখেন, এই পাসওয়ার্ডটা যদি আমি যদি হচ্ছে যে গেট দিয়ে সাবমিট করি তাহলে ইউআরএল কি দেখতে পাবো? কেন দেখতে পাবো না? না, দেখেন, আচ্ছা পাসওয়ার্ডের কথা বাদ দিলাম, ধরুন হচ্ছে যে এই ডেট, ডেটটা কি দেখতে পাবো যদি গেট দিয়ে পাঠাই? তাহলে কি করতে হবে? নেম দিতে হবে, রাইট, নেম। নেম হচ্ছে যে আমরা একটু যারা চালাক ছিলেন তাদের জন্য আমরা একটু দেখে আসি, চলো। এই যে আমরা এখানে এটা সাবমিট করি,
স্টুডেন্ট ইমেল, এটা আবার লিখতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থটা হচ্ছে আমি সিলেক্ট করতেছি, ধরেন এখানে একটা সিলেক্ট করে দিলাম, 18 তারিখ দিলাম, দিয়ে সেন্ড মেসেজ। হ্যাঁ, আমরা একটা ইউআরএলটা কপি করে নিয়ে এসে দেখি কি যাচ্ছে এখান থেকে। দেন ডেট অফ বার্থ বলতে কিছু আছে কিনা দেখেন তো একটু, নাই। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে এখানে আমরা যখন কোনো একটা ডাটা ভ্যালু রিসিভ করব তখন এখানে রিসিভার লাগবে। রিসিভার নাম হচ্ছে কি নেম অ্যাট্রিবিউট। হ্যাঁ, নেম অ্যাট্রিবিউট দিয়ে রিসিভার ডিক্লেয়ার করতে হয়, নেম ইকুয়াল টু, আর আপনি এই নেমের ভিতরে যে ভ্যালুটা দিবেন সেটা অ্যাকচুয়ালি রিসিভার হিসাবে কাজ করবে। আমরা যদি এখানে যদি দেই যে যেমন ডিওবি, তাহলে এখন এটা হয়ে গেল কি এটা রিসিভার, এই ভ্যালুটার এই ডাটাটার কি রিসিভার। তাহলে আমরা যদি এখানে রিলোড দিয়ে আমরা একটু সাবমিট করে দিই, আবার একটু এটা নিয়ে সেখানে একটু পেস্ট করে দেখেন যে কি কি আছে এই ইউআরএল। এই ডিওবি ইকুয়াল টু 24/4/18, ইয়ার মান্থ ডেট অফ বার্থ। এটা তো আপনার যে কোনো একটা নাম, এটা হলো যে কোনো একটা নাম জাস্ট আপনি দিচ্ছেন রিসিভ করার জন্য রিসিভার হিসেবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এরপরে আর তেমন আমাদের এখানে মেন্টর কিছু ছিল না। দেখেন আমরা হচ্ছে যে এখান থেকে আচ্ছা এখানে একটু আসি, এই যে সাবমিট বাটন যেটা আছে এটা নিয়ে একটু কথা বলি। এই সাবমিট বাটন, হ্যাঁ ইনপুট ট্যাব সাবমিট, এটার মতো করে আমরা একটা কাজ করতে পারি, ইনপুট ট্যাব রিসেট। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ক্লিয়ার, মানে এটি এর ক্লিয়ার ফর্ম, এটার কাজ হচ্ছে আপনার ফর্মটাকে একদম কি ক্লিন করে দেওয়া। হ্যাঁ, যেমন আমাদের ধরেন এখানে এসে আমি কিছু লিখলাম, ধরেন এখানে কিছু লিখলাম, হ্যাঁ তারপর এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, মানে সব জায়গায় কিছু লেখা আছে, তারপর বললেন ক্লিয়ার ফর্ম, তাহলে ফর্মটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা কি দিয়ে করতেছে, ইনপুট ট্যাব রিসিট দিয়ে করতেছে, আর সাবমিটের কাজ হচ্ছে ফর্মটা সাবমিট করা। যদি কোথাও দেখেন যে বাটন, তাহলে সেটাও ডিফল্ট ভাবে ওই সাবমিটের মতো করে কাজ করে আর কি, বাট বাটনের অন্য কাজ আছে। তো আমি এখানে এটা দিয়ে ফর্মটা সেন্ড করতেছি, দেন এটা যাই কিনা দেখি আমরা একটু, ফর্মটা যাচ্ছে না, সাবমিট হচ্ছে না, তাহলে তো খুবই ভালো। ওকে, এটা কি যাচ্ছে, সাবমিট হচ্ছে না এটা। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি এটা সাবমিট চিনতেছে না, তো বাটনের অ্যাকচুয়ালি অন্য কাজ আছে, বাট ইনপুটে বাটন দিয়ে বাটন আসে, এটা অন্য কাজ, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটার বিষয়ে কাজ হয়। ওটা সাবমিট করতে চাইলে এভাবে সাবমিট লিখতে হবে, তাহলে ফর্মটা কি হবে, সাবমিট হবে। ওকে, এই যে এখন ধরছে। আচ্ছা, এরপরে এই দুইটা জিনিসের কাজ আমরা চাইলে আরেকটা আপনার ট্যাগ দিয়ে করতে পারবো, আমরা সেটা একটু দেখি। আমি ওগুলোকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এই ইনপুট ট্যাব সাবমিট এই জিনিসটা আমরা হচ্ছে করতে পারবো শুধুমাত্র বাটন ট্যাগের মাধ্যমে। বাটন স্টার্ট করলাম, বাটন এন্ড করলাম, এটা আরেকটা ট্যাগ। ওকে, এই ট্যাগের ভিতরে আপনি লিখে দেন যে কোনো কিছু, ধরেন আমি লিখলাম হচ্ছে কি মেসেজ রিকোয়েস্ট লিখলাম, দেন এখানে একটা বাটন চলে আসবে এখানে, একটা দেখেন এই যে। ওকে, দেন এটা কাজ করতেছে, কিন্তু অনেক সময় এটা কাজ করবে না, তখন আপনারা এখানে হচ্ছে লিখতে হবে অ্যাকচুয়ালি এভাবে বলে দিতে হবে যে এটা বাটনটা কি কাজ করবে, বাটনটা কি কাজ করবে সেটা কি আপনাকে বলে দিতে হবে, তাহলে প্রপারলি সে কাজ করবে। হ্যাঁ, এবং আমাদের সেম ভাবে এই বাটন দিয়ে আমরা আবার কি ওই ক্লিয়ার ফর্মের কাজটা করতে পারবো, তখন এখানে বলতে হবে কি বাটনটার কাজ কি, বাটনটার টাইপ হচ্ছে কি রিসেট, বাটনটার টাইপ কি সাবমিট, বলে দিতে হবে মেসেজ ক্লিন ক্লিয়ার। তাহলে দেখেন এবার এখানে আমরা যদি হচ্ছে যে এখানে কিছু লিখি সাবমিট দিই, তাহলে এটাকে দেখেন এটা চলে গেছে। আবার যদি হচ্ছে ধরেন এখানে কিছু লিখলাম, ওকে কিছু লিখলাম, যে কোনো কিছু লিখেন আপনি, সমস্যা নেই, লিখে জাস্ট কি ক্লিয়ার মেসেজ দেন, পুরোটা কি ফর্মটা ক্লিয়ার হবে। তাহলে একই কাজ আমরা কি ইনপুট ট্যাব দিয়েও করতে পারতেছি, আবার একই কাজ কি বাটন দিয়েও করতে পারতেছি। ওকে, এরপরে এখানে আর তেমন কিছু নাই, আমরা হচ্ছে যে যা ছিল মোটামুটি সবই আমাদের কমপ্লিট, ইম্পর্টেন্ট যেগুলো ছিল শেষ। আর তিনটা জিনিস এখন বাকি আছে আমাদের, এই একটা হচ্ছে যে চেকবক্স, তারপর হচ্ছে ইনপুট ট্যাব রেডিও, আর এখান থেকে হচ্ছে আমাদের কি সিলেক্ট। আর আমরা সিলেক্টটা ধরে আসি, মানে টেক্সট এরিয়া বাকি আছে, এখানে এলিমেন্টগুলো আমরা দেখি না, সিলেক্ট, আমরা সিলেক্টরটা দেখি, সিলেক্টের কাজ কি চলো আমরা দেখি। আমরা লাস্ট ক্লাসে আপনাদের একটা ফর্ম দেখাইছিলাম মনে হয় আমাদের এসসিএফ এর, এই যে এই ফর্মটা। এখানে দেখেন এই যে এই বিষয়গুলো আছে, যে সিলেক্ট করলে ক্লিক করলে একটা কিছু অপশন বের হয়ে আসে, সেগুলোতে আমরা কি করি সিলেক্ট করি, ক্লিক করলে অপশন বের হয়ে আসে, সেগুলো আমরা সিলেক্ট করি, এগুলো বলা হয় সিলেক্ট। এই সিলেক্টটা আমরা এখন করব, আপনারা এগুলো অনেকে জানেন, তারপর একটা দেখেন সিলেক্ট একটা করি। এখানে অটো ফোকাসটা বাদ দিই, অটো ফোকাসে ঝামেলা করতেছে আমাদের, টিকারটা বাদ দিই।
ওকে, আমি একটা এখানে বি এইচআর দিয়ে দিচ্ছি একটা, তাহলে এগুলো একসাথে থাকলো আর কি, এইচআর। আপনারা অনেকে হচ্ছে যেটা কালে খেয়াল করছিলাম, আজকে সকাল বেসে খেয়াল করছি যে হচ্ছে কোড যখন বাড়তেছে অ্যালাইনমেন্টটা আর খেয়াল করতেছে না কেউ, কোডের ফরম্যাটিংটা খেয়াল করতেছে না, এটা একটা খেয়াল করতে হবে এটা একটা। আচ্ছা, এরপর দেখেন এখানে হচ্ছে কি হয় জিনিসটা, সিলেক্ট, সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট ট্যাগ শুরু হয় শেষ হয়, সিলেক্ট হচ্ছে ফর্মের একটা আপনার এলিমেন্ট, হ্যাঁ। সিলেক্টের ভিতরে কি থাকে, সিলেক্টের ভিতরে এরকম অনেকগুলো অপশন থাকে, সিলেক্টের ভিতরে অনেকগুলো কি আছে, অপশন আছে, হ্যাঁ। এই অপশনগুলোর সাথে মিনিংফুল ভাবে মিল রেখে ওরাও এখানে বলছে হচ্ছে কি অপশন আছে, অপশন শেষ হচ্ছে এই। আর আপনি যতগুলো অপশন দিতে চান, ধরেন হচ্ছে যে কিছু বানাবেন আপনি, হ্যাঁ, ধরেন কথার কথা হচ্ছে যে আপনার পেন্সিল বক্সে যে ব্যাটস বসে যতগুলো কোর্স আছে সবগুলো কোর্স আপনি হচ্ছে এখানে আপনার দেখাবেন। ধরেন আমি লিখলাম তাহলে কি WDDF গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং, তিনটা অপশন দিলাম আমরা এখানে, হ্যাঁ। দেখেন এটা চলে আসছে। এখন এখান থেকে তো বোঝার কোনো উপায় আছে যে এটা কি কি অ্যাকচুয়ালি কি জিনিসটা, কোনো ক্যাপশন তো নাই, এরকম কোনো ক্যাপশন থাকলে মানুষ বুঝতে পারতো অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা তাহলে এখানে একটা লেভেল দিয়ে রাখতে পারি, এখানে একটা লাইক এরকম যে সিলেক্ট ইউর কোর্স। এখন জিনিসটা ইউজার দেখলে বুঝতে পারবে যে এখান থেকে সে কি করতে হবে তাকে, প্রথমে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে আমি এখানে হচ্ছে এটা দিব না, হ্যাঁ, তাহলে আমি মানুষকে কিভাবে বোঝাতে পারি এখন ব্যাপারটা, এখানে প্লেসহোল্ডার কিন্তু ইউজ করা যায় না এটার মধ্যে। তাহলে উপায় হচ্ছে প্রথম যে অপশনটা এটাকে হচ্ছে যে এরকম টাইটেল হিসাবে কি ইউজ করে ফেলা। কি বললাম, যদি আপনি যদি ক্যাপশন না দেন বা ক্যাপশন দিলেও প্রথম যে অপশনটা এটাকে অ্যাজ এ কি টাইটেল হিসেবে ইউজ করা, এটা সিস্টেম করা যায়। যে আমি দিলাম এটা অপশন শুরু করলাম, অপশন শেষ করলাম এই সিলেক্ট ইউর কোর্স। এবার দেখেন এটা মানুষ দেখলে বুঝতে পারবে যে এখানে তারা কি বলা হচ্ছে আর কি, এটা তখন টাইটেল হিসেবে ইউজ হয়ে গেল, এটা একটু বুঝতে পারি আমরা। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে আমি একটা কোনো একটা কোর্স সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বললাম হচ্ছে কি মেসেজ থেকে সাবমিট আর কি, হ্যাঁ। এখান থেকে কিছু হয় কিনা, ওটা অপশন চলে আসছে এটা, হ্যাঁ। দেখেন তো, হ্যাঁ ওটাতে আসতেছে। দেখেন তো এখানে আমরা যে সিলেক্ট ইউর কোর্স কে আসছে কিনা, নাই তো, হ্যাঁ। এটা কারণ হচ্ছে এখানে রিসিভার নাই, খেয়াল করেন এখানে কি রিসিভার নাই। আর আমি যে রিসিভার যদি দিই, ধরেন নেম ইকুয়াল টু ধরেন দিলাম কি কোর্স নেম, এইভাবে কোর্স নেম, তাহলে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তাহলে জিনিসটা কি হচ্ছে যে চারোটা যেহেতু একই ধরনের ডাটা, তাহলে আমি এখানে নেমটা রাখলাম সেম। হ্যাঁ, একই ধরনের ডাটা এটা কিভাবে বুঝলাম বলুন তো, এগুলো যে এক ধরনের ডাটা এটা কিভাবে বুঝতে পারি আমরা জিনিসটা এখান থেকে, কারণ সবগুলাই আমাদেরকে এই কোর্সের নেমে দিচ্ছে, এক ধরনের ডাটা এক ধরনের কাজে করতেছে, এই জন্য এটা একরকম হচ্ছে। এটা ঠিক আছে, এটা কোনো ইস্যুস না, কিন্তু এখানে যেহেতু এটা কমন একটা প্যারেন্ট আছে, এটা কি আছে কমন একটা প্যারেন্ট আছে, তো এসটিএমএল বলতেছে যে আপনি ইন্ডিভিজুয়ালি অপশনগুলোর মধ্যে নেম দেওয়ার দরকার নাই, আপনারা হচ্ছে যে কমনলি প্যারেন্টকে নেমটা বলে দেন। তাহলে হচ্ছে যে আমি এটা সিলেক্ট করলেও সেটা কি এই কোর্স নেম পেয়ে যাবে, এটা সিলেক্ট করলে হবে, এটা সিলেক্ট করলে হবে, যেটা সিলেক্ট করা সেটাই কি কোর্স নেম পেয়ে যাবে। এটা ক্লিয়ার? তাহলে আমরা যদি এরকম অপশনের ভিতরে নেম লিখবো কোথায়, প্যারেন্টের মধ্যে। আর যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, ধরেন এখানে সিলেক্ট করে সাবমিট দিলাম, হ্যাঁ, একটু এটা একটু দেখি ইউআরএল এখানে নিয়ে আসি আমরা, এটা বড় করে দেখার জন্য নিয়ে আসলাম। বলছে কি দেখেন তো কোর্স নেম ইকুয়াল টু গ্রাফিক্স ডিজাইন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে আমার এইটা সিলেক্ট আছে না, এটা দিয়ে আমি সাবমিট করলাম, সাবমিট করার পর আবার এখানে আসেন, তাহলে কোর্স নেম ইকুয়াল টু কি আছে দেখো, সিলেক্ট ইউর কোর্স। তাহলে ঘটনা কি হবে, যেটা ক্যাপশন টাইটেল সেটাই কি সে সাবমিট করে দিচ্ছে, তাহলে তো হবে না। তাহলে আবার কি করতে হবে, এবার মানে এটা দিয়ে সে সাবমিট করতে পারবে না, তারা অবশ্যই সাবমিট করতে হলে এগুলো কিছু একটা কি করতে হবে, সিলেক্ট করে সাবমিট করতে হবে। তাহলে আবার করণীয় কি,
হ্যাঁ, এবার হচ্ছে করণীয় হচ্ছে যে আমাদের এখানে ভ্যালু সেট করতে হবে। এটাও এখানে একটা অপশন, অ্যাকচুয়ালি এটা একটা অপশন, কিন্তু আমরা এটাকে ক্যাপশন হিসেবে ইউজ করব। এটা অপশন, বাট আমরা ইউজ করবো অ্যাজ এ ক্যাপশন। এখন ক্যাপশন ধরে যদি মানুষ সাবমিট করে দেয়, তাহলে তো আপনার অ্যাকচুয়ালি কি যে পারপাস সেটা তো আসলে সার্ভ হবে না, তাই না? তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে যে এখানে আপনাকে বুঝাই দিতে হবে ওয়েবকে যে এটা অপশন, এগুলো হচ্ছে যে কি, এগুলো বুঝাই দিতে হবে। এই বোঝানোর উপায় হচ্ছে যে এগুলোর মধ্যে ভ্যালু সেট করতে হবে। কি সেট করতে হবে? ভ্যালু সেট করতে হবে। যেমন দেখেন আমরা এগুলোর মধ্যে ভ্যালু, যে আপনাকে ভ্যালুর ব্যাপারটা বলছিলাম গতকালকে। হ্যাঁ? আচ্ছা, ভ্যালু দিলে কি হয় দেখেন, এই যে আমরা যদি এখানে কিছু লিখি, এটা কি বলেন তো? এটা হচ্ছে ভ্যালু। এটাকে আমরা বলতে পারি কি ডাটা, এটা বলতে পারি আমরা কি ভ্যালু, এটা বলতে পারি আমরা কি ইনফরমেশন। ওকে, আচ্ছা, এখন এইসব জায়গার মধ্যে আমরা ভ্যালু লিখতে পারি। আর এই দেখাতে এই জায়গার মধ্যে ভ্যালু লিখতে পারতেছেন কিনা আপনারা? যেসব এলিমেন্টের মধ্যে ভ্যালু লিখতে পারবো না আমরা, ওই সমস্ত এলিমেন্টের মধ্যে ভ্যালুটা আমরা কোড থেকে দিয়ে দিব। কি বললাম? যে সমস্ত এলিমেন্টের মধ্যে ভ্যালু আমরা লিখতে পারি না, সেগুলোর মধ্যে আমরা ভ্যালু কি দিয়ে দিই। যেমন এটা দেখেন, এখানে আমরা ভ্যালু কিন্তু লিখতে পারি না, তারপর আমরা ভিতর থেকে ভ্যালু দিই না, কারণ এখানে হচ্ছে এটা অটোমেটিকলি মানে ডাইনামিক্যালি আসছে, ফিক্সড না, এই ভ্যালুটা কি ফিক্সড না। আবার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে, এটা দেখেন 20 করে দিচ্ছি হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কোনোভাবেই কি চেঞ্জ করা এখান থেকে পসিবল। ওকে, আচ্ছা, তো এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে আমাদের HTML থেকে ভ্যালু সেট করে দিতে হবে। যেমন আমি এখানে ভ্যালু বললাম কি ভ্যালু, ওকে, ডিজিটাল মার্কেটিং। আমি ভ্যালু কি দিব? ভ্যালুতে যে কোনো কিছু দিতে পারেন আপনি। আপনি চাইলে কি ডিজিটাল মার্কেটিং পুরো কথাটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে হচ্ছে কি এভাবে 1 2 3 সিরিয়ালি দিতে পারেন, হ্যাঁ, অথবা হচ্ছে আবার শর্ট করে দিতে পারেন, লাইক কি ধরেন ডিএম ডিজিটাল মার্কেটিং হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এটা লাইক করি, হ্যাঁ, এরকম 1 2 3 দিলে আবার ম্যাচ করার মনে রাখতে হবে যে 1 ইকুয়াল টু কত, 2 ইকুয়াল টু কত, এটা একটা ঝামেলা। আর ফুলটা দিলে বারো কোড লিখে একটা ঝামেলা। শর্টকাট রাখি তাতে হচ্ছে জিনিসটা বুঝতে পারি আমরা। হ্যাঁ, এরকম করে করে ফেলি। ওকে, এটা দিলাম মনে করেন যে কি আমরা ফিক্স, এটা হচ্ছে কি WDDF এই, এটার ভ্যালু কি হবে এবার? এটার ভ্যালু বলে দিবেন যে হচ্ছে নাল, মানে কি ফাঁকা। যখন এটাকে ফাঁকা বলে দিচ্ছি, তখন অ্যাকচুয়ালি এটা আবার আর কি কোনো মানে সিলেক্ট করলেও কোনো কিছু যাবে না, ফাঁকা যাবে। ফাঁকা গেলে তখন ইউজার বুঝতে আমি কিছু পাঠায় নাই, আর সার্ভার বুঝতে সে কিছু কি পাঠায় না, একই কথা। জিনিসটা দেখেন, এবার এটা চেঞ্জ করি আমরা। এটা আছে, এটা থাকা অবস্থায় আমি ধরে সাবমিট করলাম। এখন দেখেন কোর্স নেম ইকুয়াল টু নাই, কিছু নাই, এবার ফটো শুরু হয়ে গেছে। এবার আমি ধরেন এখানে WTDF দিয়ে সাবমিট করলাম। এবার দেখেন কোর্স নেম ইকুয়াল টু WTDF। আর যদি আমি এভাবে সাবমিট করি উইদাউট সিলেক্ট, তাহলে কোর্স নেম ইকুয়াল টু নাল। কোর্স নেম দেখেন কিছু দেখা যায়, ওটা বোঝা যাচ্ছে? ওকে, এবার আপনি যদি বলেন যে এখানে আমি রিকোয়ার করবো না এটাকে, সেটাও খুব সুন্দর করে পসিবল। জাস্ট আপনি এখানে লিখে দিবেন কি রিকোয়ার, রিকোয়ার। এবার দেখেন এখন আর সে কি যাবে না, কারণ এটা হচ্ছে যে কি এখানে যদি আমি রিকোয়ার লিখি, তাহলে কি হবে, যতক্ষণ না পর্যন্ত আমি এখানে ডাটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা কি সাবমিট হবে না। আর আমার প্রথম যে অপশনটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডাটা আছে, কোনো ভ্যালু আছে এটার মধ্যে? দেখেন এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো কি ভ্যালু নাই। তার মানে এইটা এখন আসলে এরকম ফাঁকা। যদি এরকম ফাঁকা, এটা রিড অন আর রিকোয়ার করে দেওয়ার পরে এটা কোনোভাবেই কি হবে না, সাবমিট হবে না। যখন আমি সিলেক্ট করব, তখন সিলেক্ট করলে অ্যাকচুয়ালি এরকম লেখার মতো করে হচ্ছে, ভ্যালু বসতেছে এখানে, তখন এটা কি হবে, সাবমিট হবে। লজিক বুঝে গেছো? তাহলে একটু প্লিজ এটা একটু ইউজ করে ফেলাম তো একটু সবাই। একটা ফাইল ফোল্ডার নিয়ে বা গতকাল কাজটা নিয়ে সিলেক্ট, এই যে কোর্সটা একটু এটা অ্যাপ্লাই করে ফেলাম, প্লিজ সিলেক্ট করে ফেলাম। একটু বুঝে বুঝে করেন, না বুঝলে আমাকে বললেন, আমি দেখাই দিব। কারণ সবাই করেন, একটা ফাইল ফোল্ডার নিয়ে করে ফেলাম সবাই। আচ্ছা, তাহলে আমরা একটা সিলেক্টটা করলাম। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো তো ঝামেলা নাই। সিলেক্টে কিছু দেখেন, সিলেক্ট ট্যাগের ভিতরে অনেকগুলো অপশন থাকবে। আপনার হচ্ছে যে প্রথম অপশনটা যদি আপনি চান যে এটা ক্যাপশন হিসেবে দেখাবেন, তাহলে এটা ভ্যালু থাকবে কি নাল, অন্যগুলোর মধ্যে ভ্যালু অবশ্যই মিনিংফুল কিছু দিয়ে দিবেন। এখন এগুলোর মধ্যে ধরেন যে আমি 1 2 3 এভাবে যদি দেই তাহলে অসুবিধা নাই। তবে হচ্ছে যে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আবার ম্যাপিংটা করার জন্য মনে রাখতে হবে আর কি আপনাকে। 1 ইকুয়াল টু কি, 2 ইকুয়াল টু কি, 3 ইকুয়াল টু কি, এভাবে মনে রাখতে হবে। তার চেয়ে ভালো হচ্ছে যে এরকম করে কি শর্টকাট ইউজ করা, তাহলে বেশি ঝামেলাটা নাই। ওকে,
আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে যে ইনপুট টাইপ চেকবক্সে। হ্যাঁ, চেকবক্সের কাজটা হচ্ছে কি, আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে, আপনি চাইলে একটাও সিলেক্ট করতে পারবেন, চাইলে একাধিকগুলো কি সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে চেকবক্সের কাজ। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে সিলেক্ট, এখানে এসে যদি আমি করি, ধরো আমি এখানে একটা বিয়ার দিয়ে একটা ফাঁকা করে দিচ্ছি, বিয়ার বিয়ার, ওকে, চেকবক্স। এটা দিলে জিনিসটা কেমন হয় আমরা একটু দেখে চলেন। ইনপুটের চেকবক্স দেওয়ার পরে আপনারা যদি আসি, এই এরকম করে একটা কি চেকবক্স আসে। আর এটা কিসের চেকবক্স, এটা কিন্তু ইউজার এভাবে থাকলে বুঝবেন না, তাকে বুঝাইতে হবে। ইউজারটা বোঝানোর জন্য এখানে কি করতে হবে, লেবেল নিয়ে আসতে হবে। এটা কি আসতে হবে, লেবেল নিয়ে আসতে হবে একটা লেবেল। লেবেল লেবেল মানে হচ্ছে ক্যাপশন। হ্যাঁ, ধরেন এখানে দিলাম, ধরেন আমি হচ্ছে, ধরেন এখানে প্রথমে বলতেছে কি তুমি কি কোর্স করবা, এটা বলতেছে। আবার ধরেন যে হচ্ছে যে এরপরে আসতে পারে হলো যে আপনি কোন বেসে করবেন, সকালের বেসে না বিকালের বেসে, কোন শিফট আপনি করবেন, আপনি এরকম করে বলতেছে আর কি আপনি। এবার বা কোন কোন শিফটের জন্য আপনি অ্যাভেলেবেল আছেন, এরকম করে আপনাকে বলা হচ্ছে। তো আমি বললাম হচ্ছে কি, ধরেন মর্নিং 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 শিফট। এটা একটা গেল, একটা দুইটা তিনটা চারটা দিলাম। হ্যাঁ, মর্নিং শিফট, তার হচ্ছে কি ডে শিফট, ইভিনিং শিফট, এবার হচ্ছে উইকেন্ড শিফট। মানে হচ্ছে কি শুধু ফ্রাইডে স্যাটারডে এরকম করে চলবে আর কি এগুলা। এই ইনপুট ট্যাব চেকবক্সের কোনো প্যারেন্ট নাই। হ্যাঁ, এটা যেরকম প্যারেন্ট আছে, এদের কোনো কি নাই, প্যারেন্টস নাই। তো দ্যাটস ওয়াই এদের সবারগুলোর মধ্যে আলাদা আলাদা করে এভাবে কি যে বলতে হচ্ছে আর কি। আর এটা দেখেন এখানে এসে দেন, এটা সুন্দর করে ইনস্টেন্স হয়ে গেল, উইকেন্ড শিফট, এটা শিফট সেটা শিফট। আর এগুলো অ্যাকচুয়ালি কি, তাও কিন্তু হচ্ছে যদি আপনি কোনো ক্যাপশন ইউজ না করেন, টাইটেল ইউজ না করেন, বোঝার কোনো উপায় নেই যেগুলো শিফটটা কিসের শিফট। হ্যাঁ, তাহলে আপনাকে হচ্ছে যে এখানে একটা এরকম করে আগে দিয়ে একটা লেভেল দেওয়া উচিত আর কি, যে ধরেন এরকম যে চুজ ইউর শিফট। হ্যাঁ, অথবা হচ্ছে যে চুজ ইউর অ্যাভেলেবল শিফট, বা যেভাবে দিতে পারেন আর কি, সুইটেবল করে দিলেন। এই তাহলে আমার চৌধুরী শিফট, সে মর্নিং, সে যদি মনে করে যে সে 4টা শিফটের জন্য কি অ্যাভেলেবেল, আবার মিসিল বক্স থাকে যেটা থেকে দিবে সে ওটা থেকে করে ফেলবে। অথবা যদি মনে করে যে না, সে হচ্ছে যে কোনো একটা থেকে করে, তাহলে একটা দিয়ে সে কি সাবমিট করে দিয়ে দিবে। একটাতে আমাদের কোনো ঝামেলা নেই। সেটা সেটা হচ্ছে রেডিও বাটনে সেটা। এবার দেখেন, আবার আমরা, সে বললো যে আমি 4টাতেই দিব, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, এবার আমাকে যেটা দিবে আমি ওটাতে করতে হবে, 4টার জন্য অ্যাভেলেবেল। সাবমিট করলাম, আচ্ছা রিকোয়েস্ট দিয়ে রাখছি, সাবমিট করলাম। এবার দেখেন এখানে ইউআরএল কি কি আসছে আমরা একটু দেখি চলো। কোর্স নেম আসছে, এর উপর চলে গেছে কি ফটোতে চলে গেছে, এরপরে কমন কোডে চলে গেছে। তার মানে কি মাঝখান দিয়ে আমাদের যে শিফট আসে নাই। কেন আসে নাই? বিকজ অফ এখানে কোনো রিসিভার নাই। ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, রিসিভার মানে হচ্ছে কি নেম। এখন এখানে দেখেন, এখানে যে প্যারেন্ট ছিল দেখে নেমটা দিয়েছিলাম হচ্ছে কি প্যারেন্টের কাছে। এখানে যেহেতু কোনো প্যারেন্টস নাই, তাহলে আমাকে নেমগুলো ইন্ডিভিজুয়ালি সবার কাছে যে যে বলতে হবে। কথা বুঝতেছেন কনসেপ্টটা নাকি? তাহলে এখানে বলবো কি নেম। আবার দেখেন তো এগুলো সকলে কি একই ধরনের ডাটা নাকি ভিন্ন ভিন্ন ডাটা? এগুলো ভিন্ন, কিন্তু টাইপ কিন্তু একই। কেন টাইপ একই? এগুলো সবগুলোর কাজ হচ্ছে কি শিফট চুজ করা, চেক করা না, কাজ কি এগুলোর সবগুলোর শিফট চুজ করা। তার মানে যখন হচ্ছে একই ধরনের ক্যাটাগরি হবে, তখন আমরা বলবো যে এটা কি সেম টাইপের ডাটা। সেম টাইপের ডাটা হলে তখন কি নেম হবে কি সেম। এখানে দেখেন এগুলো সবগুলোর কাজ কি ছিল, কি কোড সিলেক্ট করা। এই জন্য এখানে কি এটার নামটা হচ্ছে কি কমন। এগুলো সবগুলোর কাজ কি শিফট সিলেক্ট করা, তাহলে এগুলো এক ধরনের ডাটা, এগুলো নেম হবে কি কমন। নেম হবে কি কমন। এবার আমি এখানে বলতে পারি কি নেম ইকুয়াল টু যে কোনো কিছু বললাম, শিফট। ওকে, একটা দুইটা তিনটা চারটা। যে প্যারেন্টস নাই, প্যারেন্টস নাই যেহেতু তাদেরকে আপনার যদি 100টা যদি থাকে এরকম 100টার মধ্যে আলাদা আলাদা করে দিতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এবার যদি আমরা এসে একটু রিলোড দিই, রিলোড দিয়ে একটা সাবমিট করি, এবার দেখি ইউআরএল কি আসছে। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন সবাই। আর বলছে কোর্স নেম ইকুয়াল টু গ্রাফিক্স, চুজ শিফট ইকুয়াল টু অন। এটা তাইলে আবার কি, আমরা অন কি ছিল এখানে কিছু, এদিকে অন বলতে কিছু আছে নাই। এখানে অন কেন আসতেছে? অন মানে হলো সিলেক্ট, অন মানে হচ্ছে কি সিলেক্ট, কিন্তু কোনটা সিলেক্ট করতেছি এটা আমরা এখনো ব্রাউজারকে বুঝাই দিতে পারি নাই, বিকজ অফ এখানে কোনো কি লিখে ভ্যালু দেওয়ার কোনো অপশন নেই।
যদি লিখে ভ্যালু দেওয়ার অপশন থাকে তাহলে সে বুঝতো। যদি লিখে ভ্যালু দেওয়ার কোনো অপশন নাই তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ভিতর থেকে এসে ভ্যালুগুলা দিয়ে দিতে হবে। যেমন এখানে যেরকম ভিতর থেকে ভ্যালুগুলা দিয়ে দিয়েছিলাম, একইভাবে এখানে ভিতর থেকে ভ্যালুগুলা কি দিয়ে দিতে হবে। তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে ইউজার কোনটা সিলেক্ট করতেছে। তাহলে এখানে এসে বলতে হবে কি আবার ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু, আর আমরা যদি এখানে যদি বলি হচ্ছে যে কি 1, তাহলে 1 চলে যাবে। আর যদি বলি হচ্ছে কি না, বলছে কি ও আর মর্নিং, তাহলে কি মর্নিংটা চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? ভ্যালু ভ্যালু ভ্যালু। এবার আমি যদি চারটাতে সেম ভ্যালু দেই, অ্যাকচুয়ালি কি কাজ কি হবে আসলে? আমি ধরেন ডে শিফট সিলেক্ট করলে চলে যাবে কি মর্নিং, ইভিনিং সিলেক্ট করলে চলে যাবে কে মর্নিং। তাহলে কি করতে হবে এখানে আলাদা আলাদা হতে হবে, রাইট? আলাদা আলাদা হতে হবে। এখানে আলাদা, এখানে দিলাম ইভিনিং, এখানে দিলাম কি উইকেন্ড। তাহলে ঘটনা কি হচ্ছে দেখেন, যখন একই টাইপের ডাটা হবে তখন কি নেমটা হবে কি সেম, আর ভ্যালুগুলো ডেফিনেটলি কি আলাদা আলাদা সেপারেট। কারণ হচ্ছে ভ্যালু কোনটা অ্যাকচুয়ালি, ভ্যালু হচ্ছে কি এখানে যেটা ইউজার লিখছে এটা হচ্ছে কি ভ্যালু। কারণ আমি যদি আপনি সবাইকে যদি একটা ফর্ম ফিল আপ করতে দিই পার্সোনাল ডাটা দিয়ে, সবাই কি সেম ডাটা দিবেন নাকি ইন্ডিভিজুয়াল হবে সবার ডাটা? হ্যাঁ, এটার ব্যাপারটা একই রকম, যে এগুলো যদি সেম ডাটা দেন তাহলে ইউজার মর্নিং সিলেক্ট করলেও চলে যাবে কি ডে, অথবা ইউজার ডে সিলেক্ট করলেও চলে যাবে কি মর্নিং। তাহলে অ্যাকচুয়াল ডাটাটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই এখানে আমাদের কি আলাদা আলাদা ডাটা দিতে হবে। আমরা যেটা রিলোড দেই, এবার দেখি আমরা দুইটা সিলেক্ট করে সাবমিট করলাম। সাবমিট করার পরে এবার দেখেন শিফট মর্নিং টু শিফট হচ্ছে কি ইভিনিং, মানে যতগুলো সেট আছে সবগুলো আলাদা আলাদা করে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, লেভেল 4টা হচ্ছে যে আপনার ওই আমরা যদি আইডি ইউজ করি, এই যে এখানে কোথাও ইউজ করছিলাম এই যে এগুলোতে করছে যে আইডি, হ্যাঁ আইডি তো স্টুডেন্ট ইমেল আছে, এটা ফর্মের মধ্যে যদি থাকে তাহলে এরকম একটা আমাদেরকে সুবিধা দিবে আর কি। যেমন ক্লিক করলে ওই ঘরে কি অটোমেটিক মাউস পয়েন্টারটা কি চলে আসবে। ক্লিয়ার সবাই একটু? তাহলে একটু চেকবক্সটা করে ফেলুন, চেকবক্সের পর রেডিও করবো, এরপরে শেষ, আর কিছু নাই ফর্মের মধ্যে। এগুলো একটু ভেঙে ভেঙে করা হচ্ছে কারণ হচ্ছে এগুলোতে আমরা প্যাচ লেগে যায় আর কি এগুলোর মধ্যে। এটা হচ্ছে কি কোড দেখা যাচ্ছে আশা করি, প্লিজ করেন, বুঝে বুঝে করেন, বুঝে আমারটা করতে হবে তা না, বুঝে বুঝে আপনারা আপনার মতো করে করেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চেকবক্সটা দেখলাম। এবার আমরা লাস্ট আমাদের ফর্মের আপাতত আমরা যেটা আসছে সেটা রেডিওটা আমরা দেখে, রেডিওটা দেখে আমরা সিএস এ চলে যাবো। সিএসটা কিছুটা টানতে হবে আজকে যাতে ফার্স্ট পেজের সাথে একসাথে যেতে পারি আর কি আমরা। তো ইনপুটটা চেকবক্স আর রেডিওর মধ্যে পার্থক্যটা আমরা এখনই বুঝে যাবো। চল আমরা এটা করি, করলে হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, সিএস শুরু করছি আমরা এখানে। লেভেল স্টার্ট করলাম, লেভেল এন্ড করলাম। আমরা যদি এখানে কভার করতে পারি হয়ে যাবে আজকে। আজকে মনে হয় কভার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখানে বললাম হচ্ছে ধরেন আবার সিলেক্ট প্রজেক্ট। হ্যাঁ, ধরেন এই ব্যাপারটা এরকম আমি বোঝাতে চাচ্ছি যে এখানে সে হলো সাবজেক্ট সিলেক্ট করলো, তারপরে কোন শিফটের ক্লাস করতে পারবে সেটা সে বললো, জানালো। এরপরে সে কোন প্রজেক্টের আন্ডারে ক্লাস করবে। ধরেন হচ্ছে পেন্সিল বক্সে দুইটা প্রজেক্ট চলতেছে, কথার কথা। হ্যাঁ, একটা হলো যে আপনার অ্যাসেট প্রজেক্ট, একটা হলো বাইটস প্রজেক্ট। প্রিন্সিপাল বলতেছে যে কোনো একটা প্রজেক্টে সে ক্লাস করতে পারবে, দুইটা প্রজেক্টে পারবে না। এরকম একটা বিষয় এখানে হবে আর কি। তাহলে এখানে আমি বললাম কি ইনপুট ট্যাব রেডিও, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আবার পাশে দিলে দুইটা ইনপুট ট্যাব রেডিও দিলাম, ইনপুট ট্যাব রেডিও দুইটা দিলাম। চলেন তাহলে ঘটনা কি হয় আমরা একটু দিকে আউটপুটে এসে এই দুইটা বক্স চলে আসলে, দুইটা কোনটা বক্স কিসের এটা কিন্তু বলা যাচ্ছে না। এজন্য আমাদের এখানে কি করতে হবে, একটা লেভেল দিয়ে দিতে হবে ওদের সাথে সাথে। লেভেল বলে দিতে হবে যে এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল। এটার মধ্যে বলে দিলাম হচ্ছে ধরেন বাইটস প্রজেক্ট, আর এটাকে বলে দিলাম অ্যাসেট প্রজেক্ট। ওকে, তাহলে আবার ইউজারের কাছে এটাকে মিনিংফুল হয়ে গেল। ইউজার বুঝতে পারলো যে এখানে সিলেক্ট করলে বাইটস প্রজেক্ট হবে আর এখানে সিলেক্ট করলে কি অ্যাসেট প্রজেক্ট হবে। হ্যাঁ, ওকে। এই রেডিও পাঠানোর সুবিধা হচ্ছে কি এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, তার মধ্যে আপনি একটা সিলেক্ট করবেন। আর চেকবক্সের সুবিধা হচ্ছে কি অনেকগুলো অপশন থেকে একটাও পারবেন, একাধিক এবং সবগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আর সিলেক্ট অপশন থেকে সুবিধা অসুবিধা কি
এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে আপনি কি একটা অপশন সিলেক্ট করবেন। এবার দেখেন এইটার এটার মধ্যে কিন্তু জিনিসটা একই, অনেকগুলো অপশন থেকে একটা সিলেক্ট, আর এখানে অনেকগুলো অপশন থেকে কি একটা সিলেক্ট। তাহলে আমরা দুইটা কেন শিখতেছি বা কোনটা কখন ইউজ করবো, এটা কোশ্চেন আসে। যখন আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে তখন এটা নিয়ে আসবেন হচ্ছে আপনি কি সিলেক্ট অপশন, এরকম এই অপশনের মধ্যে নিয়ে আসবেন। কারণ এতগুলো অপশন যদি হচ্ছে যে কি আপনি ডিরেক্টলি এভাবে একটা একটা করে কি দিয়ে দেন, তাহলে অনেক জায়গা নষ্ট হবে। তার চেয়ে ভালো হচ্ছে গোছায় রাখেন, এভাবে করে আপনি গোছায় রাখবেন। হ্যাঁ, আর যদি অল্প অপশন আসে, যেমন এরকম দুইটা অপশন বা একটা অপশন, তখন আপনি এভাবে দিয়ে দিবেন। কখন সিলেক্ট কখন রেডি বুঝে গেল? যখন আপনার কাছে অল্প অপশন তখন রেডিও দিতে পারেন, আর যখন বেশি অপশন তখন কি সিলেক্ট দিতে পারেন। হ্যাঁ, ওকে ফাইন। আবার এখানে এখন প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে এখানে দুইটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম, এটা খুবই সহজ সলিউশন হয়ে যাবে। এবার দেখেন তো, এই যে দুইটা ডাটা, এগুলো কি একই ধরনের ডাটা, একই ক্যাটাগরির ডাটা নাকি আলাদা আলাদা? এটা একই ক্যাটাগরির ডাটা, কারণ হচ্ছে দুইটা দিয়ে আমরা কি সিলেক্ট করতেছি, প্রজেক্ট সিলেক্ট করতেছি, তাহলে এটা একই ক্যাটাগরির ডাটা। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হতো, এখানে এটা বললাম হলো সিলেক্ট প্রজেক্ট, আর এখানে এসে বললাম হচ্ছে ধরেন কথার কথা হলো সিলেক্ট টাইম, তাহলে এটা দিয়ে আমরা কি প্রজেক্ট সিলেক্ট করতেছি, এটা দিয়ে আমরা টাইম সিলেক্ট করতেছি, তাহলে দুইটা কখনোই একই ধরনের ডাটা না। যদি এমন হয় যে দুইটা দিয়ে আমরা কি একই জিনিস সিলেক্ট করতেছি, একই জিনিস সিলেক্ট করার উদ্দেশ্যে এগুলো কি সিলেক্ট করতেছি, তাহলে এটা একই ধরনের ডাটা বা একই ক্যাটাগরির ডাটা। যখন একই ক্যাটাগরির ডাটা হবে তখন এখানে নেম হয়ে যাবে কি সেম। আর এদের যেহেতু প্যারেন্ট নাই, তাহলে ইন্ডিভিজুয়ালি সবগুলোর মধ্যে আমরা নেমটা দিয়ে দিব সিলেক্ট প্রজেক্টস। আর এগুলো দেখেন আমি এগুলোর মধ্যে কিন্তু স্পেস ইউজ করতেছি না। হ্যাঁ, এগুলো একটা খেয়াল রাখবেন। এই এবার আমরা এসে যদি এটারে সিলেক্ট করে সাবমিট দিয়ে দিই, তাহলে দেখেন কি আসে এখানে, সিলেক্ট প্রজেক্ট ইকুয়াল টু অন। তো অন সিলেক্ট করে আমরা সিলেক্ট করছিলাম কি বাইটস প্রজেক্ট। এটা অন মানে হচ্ছে কি সিলেক্ট হয়েছে এটা। হ্যাঁ, তাহলে এটা বাইটস প্রজেক্ট ইউজার তো লিখে দিতে পারতেছে না, তাহলে আমার ভ্যালু হিসাবে এটা কাউন্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এসে বলে দিতে হবে যে ভ্যালু ইকুয়াল টু, বলে দিলাম কি বাইটস, এখানে এসে ভ্যালু হিসাবে বলে দিলাম কি অ্যাসেটস। তাহলে এবার আমরা সিলেক্ট করলে ব্রাউজার খুব ইজিলি বুঝে যাবে যে আমরা কি সিলেক্ট করলাম। দ্যাটস ইট, এই হচ্ছে এটা রেডি অ্যাবাউট, একদম সিম্পল জিনিস। দেখেন এই যে অ্যাসে সিলেক্ট প্রজেক্ট ইকুয়াল টু বাইটস, সিম্পল করে ফেলাম 5 মিনিট। না না, এটা একটা, যখন নেম সেম দিবেন তখন একটা হবে। আর যদি এমন হয় যে আমি ধরেন এখানে দিলাম কি বাইটস, এই যে সিলেক্ট প্রজেক্ট, এটা দিলাম সিলেক্ট প্রজেক্ট 1, তাহলে আবার এখানে কি হবে, দুইটাই সিলেক্ট হবে। তখন বলতেছে এটা তো একই ধরনের ডাটা না, এই জন্য বলছে হ্যাঁ, একই ধরনের ডাটা হলে নেমটা কি ডেফিনেটলি সেম হবে। হ্যাঁ, প্লিজ এটা একটু করে ফেলেন, 2 মিনিট লাগবে পর্যন্ত আপনার এটা করতে। ওকে, তাহলে হচ্ছে ফ্রম নিয়ে আমাদের তেমন কিছু নাই। আর এখানে কিছু এলিমেন্ট আছে, এটা আমরা যে পার্ট নাম্বার করে ফেলছি। আর এখানে দরকারি হচ্ছে আপনার এই যে দরকারি বলতে হচ্ছে টেক্সট এরিয়া দরকারি এখানে। আর হ্যাঁ, আর তেমন কিছু হচ্ছে দরকারি এখানে নাই। টেক্সট এরিয়া করি আমরা হচ্ছে যে বিভিন্ন ফর্মে বক্স দেখি। হ্যাঁ, টেক্সট লেখার জন্য বক্স দেখি, এই বক্সটি হচ্ছে অ্যাকচুয়ালি টেক্সট এরিয়া। আমরা যদি এখানে উপরে এসে আপনারা একটু দেখাই জিনিসটা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে যাই। ধরেন এখান থেকে আপনি একটা দুইটা আপনার হচ্ছে সিলেকশন ইনপুট টাইপ আপনি সিলেক্টেড দেখাবেন, মানে এখানে 4টা অপশন আছে না, আপনি চাচ্ছেন যে একটাকে সিলেক্টেড দেখাবেন শুরুতেই, অথবা এখানে 2টা অপশন আছে, তো আপনি চাচ্ছেন এটাকে বাই ডিফল্ট কি সিলেক্টেড দেখাবেন। তাহলে কিভাবে পসিবল জিনিসটা? আর কোশ্চেনটা বুঝতে পারছেন? অটো সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, অটো সিলেক্ট হয়ে থাকবে, এটা কিভাবে পসিবল দেখেন। আপনি যে অপশনটা, হ্যাঁ, এটা সিলেক্টও হবে, চেকবক্সেও হবে, এটা কি রেডিওতে হবে। আপনি যে অপশনটা চাইবেন যে কি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, সেটাকে আপনি একটা কমেন্ট লিখে দিবেন। এটা একটা অ্যাট্রিবিউট লিখে দিবেন হচ্ছে সিলেক্টেড। সিলেক্টেড, আমি প্রথমটার মধ্যে লিখে দিলাম সিলেক্টেড। হ্যাঁ, এখানে আমি হচ্ছে যে লাস্টে যেটা আছে উইকেন্ড, এটাতে লিখে দিলাম কি অ্যাজ এ অ্যাট্রিবিউট সিলেক্টেড। এগুলো দিয়ে স্পেস নাই। কি লিখলাম সিলেক্টেড। এখানে হচ্ছে লাস্টে এখানে যেটা আছে wdtf যেটা, সেটা লিখে দিলাম কি সিলেক্টেড। এবার দেখেন জিনিসটা ক্লিক,
সিলেক্ট হয়ে আছে, এগুলোতে পাচ্ছে না, পাওয়া তো উচিত। আচ্ছা, চেক 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 দেখেন, এই যে এটার জন্য লিখতে হয় কি সিলেক্টেড, আর এগুলোর জন্য লিখতে হয় কি চেক। অথবা আপনি চাইলে এগুলো হচ্ছে কি আনসিলেক্ট করে অন্যটাও কি কাজটা করতে পারবেন আর কি। যেটা বললাম যে হচ্ছে যে আপনি যদি চান যে চেক এই সিলেক্ট অপশনের ভিতরে আগে থেকে কোনো একটা কি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকুক, তাহলে আপনাকে ওই অপশনে এসে লিখতে হবে সিলেক্টেড, তাহলে ওটা সিলেক্টেড অবস্থায় কি দেখাবে। হ্যাঁ, আর চেক বক্স আর রেডি ওয়ার্ডের ক্ষেত্রে যদি চান যে আগে থেকে কোনো কিছু সিলেক্টেড অবস্থায় দেখাবেন, তাহলে সে অপশনের ভিতরে লিখতে হবে চেকড। হ্যাঁ, সে অপশনের ভিতরে লিখতে হবে কি চেক, তাহলে ওটা চেকড অবস্থায় থাকবে, সেম চেকড চেক অবস্থায় থাকবে। তবে আপনি চাইলে এটা উঠে দিয়ে অন্য কোনোটাও কি সিলেক্ট করতে পারবেন। ওটা ক্লিয়ার? কিন্তু রেডিওতে সরানো যাবে যাবে না এখানে, রেডিওতে কি লিখবো স্যার? চেকড চেকড একই। এই এরপরে এখানে আরেকটা জিনিস আছে, এটা সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে ফিল্ড সেট এন্ড লিজেন্ড। ফিল্ড সেট এন্ড লিজেন্ড, এরপর আর কিছু লাগবে না এখানে, শেষ। ফিল্ড সেট এন্ড লিজেন্ড, ফিল্ড সেটটা ইউজ করলে একটা কি আমাদের একটা ফ্রেম দেয়, একটা বর্ডার দেয় একটা, আর কিছু না ফিল্ড সেট। তো আমরা একটু দেখে চলেন ফিল্ড সেট। এটা অ্যাকচুয়ালি এই ফর্মের বাইরে আমরা ইউজ করব, ভিতরে ইউজ করতে পারে কোনো সমস্যা নেই। আচ্ছা, টেক্সট এরিয়া ছিল, টেক্সট এরিয়া দিয়ে স্কিপ করে গেছি। টেক্সট এরিয়াটা দিয়ে ইউজ করে যাই। টেক্সট এরিয়া একটা এলিমেন্ট, তার শুরু আছে আবার কি শেষও আছে, শেষও আছে, শুরু আর শেষ এভাবে দিলেই দেখবেন যে একটা ছোটখাটো বক্স আসতে পারে এখানে একটা, এই যে একটা বক্স চলে আসছে। এটা হচ্ছে কমেন্ট বক্স হতে পারে, ওপিনিয়ন বক্স হতে পারে, ম্যাচ বক্স হতে পারে, এনিথিং আপনি যেটা বলবেন সেটাই। আর এটা কিসের বক্স মানুষকে বুঝাইতে হবে, বুঝানোর জন্য কি লাগবে, লেভেল লাগবে একটা। তো আমি এখানে এসে একটা লেভেল দিয়ে দিলাম, বা আপনি চাইলে হচ্ছে প্লেসহোল্ডার দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটার মধ্যে প্লেসহোল্ডার সাপোর্ট করবে। আর বলুন হচ্ছে কি রাইট ইউর কমেন্ট ওকে, এই হইলো। আর আপনি বলেন যে না আমি এটা এখানে লিখবো, আমি এটা অ্যাজ এ প্লেসহোল্ডার আমি দিয়ে দিব, তাহলে সেটাও পসিবল। আপনি এটা বাদ দেন, বাদ দিয়ে এখানে আসবেন, এখানে এসে লিখে দিবেন কি প্লেসহোল্ডার, তাহলে এটা প্লেসহোল্ডারে যে এটা দেখা যাবে এই। ওকে, এরপর হচ্ছে এটা রিসিভ করতে হলে কি লাগবে, রিসিভার লাগবে। রিসিভার কি আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি নেম ইকুয়াল টু দিলাম এই। আর আপনি যদি কিছু লিখেন হ্যালো এবং কি সাবমিট, ওপেন ইকুয়াল টু হ্যালো চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা জিনিস একটু ভালো করে শুনে রাখেন, এটা আপনাদের লাগবে, যদি এখন লাগবে না ভুলে যাবেন, তাহলে এটা পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন কখনো যদি করেন তখন লাগবে আর কি। জিনিসটা একটু দেখাই দিই, জিনিসটা করেন দেখেন। এটা হচ্ছে ধরেন আমরা যে এখানে ভ্যালু দিলাম না, আমরা চাইলে কিন্তু এগুলোর মধ্যে ভ্যালু দিতে পারি, যে সার্চ বক্স, এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিলাম হচ্ছে যে কি এসি। হ্যাঁ, এখন এসিটা দরকার খুব, এসি দিলাম। যে দেখেন এই যে সার্চের প্রোডাক্ট, এখানে এসিটা চলে আসবে, এই পাওয়া গেছে। এটা কি বলেন তো, এটা হচ্ছে কি ভ্যালু। আমরা এখানে লিখলে যেরকম করে ভ্যালুটা উঠে, একইভাবে ভ্যালুটা ভিতরে দিলে একই কাজটাই কি হয় আর কি। হ্যাঁ, এখন আমরা যদি এখানে ভ্যালু দিতে চাই তাহলে কিভাবে দিব, এখানে ভ্যালু দিতে চাইলে আপনারা যদি হচ্ছে এভাবে লিখি এখানে লাইক এ ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু ধরো ইয়াহু লিখলাম, ইয়াহু। হ্যাঁ, তাহলে একটু দেখি আসে কিনা, আসে না। হ্যাঁ, আর তাহলে টেক্সটের ভ্যালুটা কোথায় লিখতে হয়, এটা হচ্ছে যে একটা কোশ্চেন। টেক্সটের ভ্যালু লিখতে হয় এই দুইটা ট্যাগের মাঝে, জি দুইটা ট্যাগের মাঝে, তখন এটা অ্যাজ এ ভ্যালু হিসেবে কাউন্ট। আবার আমি যদি এখানে যে আবার এটা বাদ দিয়ে কিছু লিখি, তাহলে হচ্ছে কি সেটা নিয়ে ফর্মটা সাবমিট হবে। ওপেন ইকুয়াল টু গুগল। অলসো ক্লিয়ার? ওকে, নাইস। চলেন আমাদের ফর্মের শেষ, আর হলো হচ্ছে ফিল্ড সেট আর হচ্ছে লিজেন্ড। এটা অ্যাকচুয়ালি সুন্দরের জন্য ফিল্ড সেটটা হচ্ছে একটা বক্স দিবে আমাদেরকে একটা, ফর্মের ভিতরে বা বাইরে ইউজ করতে পারেন, তবে আমি সবসময় বলি ফর্মের বাইরে ইউজ করার জন্য। তো ফর্মের বাইরে ইউজ করলে আপনি কি করবেন, এখান থেকে আপনি ফিল্ড সেট শুরু করবেন, ফর্ম যেখানে শেষ
একবার দুনিয়ার বাইরে যে আপনি কি ফিল্ড সেট ক্লোজ করবেন। ওকে, ফ্রমের একদম বাইরে ফিল্ড সেট শুরু এবং কি শেষ করলাম, করার পরে আমরা যেটা আউটপুটে আসি দেখবো যে সুন্দর একটা বক্স দিচ্ছে তারা আমাদেরকে। এই তো এটা সৌন্দর্য এখানে শেষ না, এবারে যে লিজেন্ড যেটা আছে লিজেন্ডের ভিতরে আমরা একটা ক্যাপশন দিতে পারবো। হ্যাঁ, এই লিজেন্ড শুরু লিজেন্ড শেষ। আপনি এখানে বললাম হচ্ছে কি ধরেন রেজিস্ট্রেশন ফ্রম, এই তাদের সুন্দর একটা কি একটা ক্যাপশন। আবার এটা চাইলে মাঝখানে ডানে বামে নেওয়া যায়। এটা আমি যদি এখানে যদি বলি ধরেন হচ্ছে কি অ্যালাইন সেন্টার, সে সেন্টারে চলে যাবে। ভালো জিনিসটা। হ্যাঁ, স্পেশালিটি অ্যাপ্লাই করতে সবাই ফর্মের শুরুতে দিবেন, আর ফর্ম যেখানে একবারে শেষ সেখানে যে এটা কি একটু অ্যাপ্লাই করবে, ফিল্টারটা একটু অ্যাপ্লাই করবে। এটা ফিল্টারটা কিন্তু ফর্ম এলিমেন্ট হলেও এটা অন্য জায়গায় কাজ করে, আপনারা চাইলে নরমালি এটা ইউজ করতে পারেন। সুন্দর একটা জিনিস এটা। এটা শেষ করলে আমরা হচ্ছে যে ফর্ম শেষ হয়ে যাবে আপনারা। তাহলে আমাদের এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে HTML ফর্ম শেষ। আর বেসিক বা HTML বেস বলতে আমরা যেটা বুঝি, অথবা উইদাউট CSS HTML যতটুকু করা পসিবল ততটুকু আমাদের কি ডান। হ্যাঁ, বাদ বাকি আমাদের যা আসবে সেটার জন্য CSS লাগবে। CSS ছাড়া সেটা কি আসলে আমরা কাজ করতে পারবো না। তো আপনারা হচ্ছে যে ইন দ্য মিন টাইম একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা এই ফর্মটা বানাবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, হ্যাঁ, এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে যেটা হবে যে হয়তো স্ট্রাকচারটা আপনি মিলাতে পারবেন না, কিন্তু আপনার যে ফিল্ডগুলো অন্তত আপনারা কি মিলাবেন, ইনপুট ফিল্ডগুলো অন্তত। হ্যাঁ, তো স্ট্রাকচার যদি চাইলে কেউ মিলাতে পারবেন, এটা টেবিল দিয়ে খুব ইজিলি করা পসিবল। যদি বলেন যে না টেবিল দিয়ে খুব প্যারা হয় পারবো না, তাহলে সমস্যা নেই, আপনি শুধুমাত্র কি ফ্রম করেন। হ্যাঁ, আর ইনপুট ফিল্ডগুলো অবশ্যই ডেফিনেটলি কি মিলাবেন। এখানে যতগুলো আছে আপনারা সবগুলো এখন পারবেন। ওকে, তাহলে এই হলো ফ্রম আমাদের ক্লোজ। আমরা এরপরে চলে যাবো সিএসএস চলে যাবো আমরা। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের আরেকটা জিনিস আমাদের হচ্ছে যে এখানে বাকি আছে, সেটা আমি জাস্ট একটু বলে চলে যাই, আপনারা এটা দেখে নিন। এটা হচ্ছে ইউএলএলআই। হ্যাঁ, লিস্ট। লিস্ট আর লিস্ট হচ্ছে তিন ধরনের হয় নরমালি। লিস্টে সবাই দুই ধরনের বলে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওএল মিন্স অর্ডার লিস্ট, ইউএল মিন্স আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট গুলা নাম্বারিং হয় 1 2 3 করে আসে, আর আনঅর্ডার লিস্ট স্টার 1 2 বা বিভিন্ন সিম্বল দিয়ে আসে আর কি। আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ লিস্টের আইটেম গুলো হচ্ছে একটা কি এলআই। আমরা W3 স্কুলে গেলে এটা আরো ভালো সুন্দর একটা ব্যাখ্যা পাবো, যেটা দেখে আমরা বুঝতে পারবো আর কি। লিস্ট, এই যে লিস্ট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। ওকে, আর এগুলো একটা লিস্টের আইটেম। আইটেমগুলোর জন্য অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক একটা করে এলআই দিতে হয়, এলআই দিলেই এইরকম করে কি লিস্টগুলো চলে আসে। এরপরে এখানে আরেকটা জিনিস আছে আদার লিস্ট। আদার লিস্টের মধ্যে আছে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্ট নরমালি সবাই দুইটাই বলে, অর্ডার লিস্ট এবং কি আনঅর্ডার লিস্ট। যদি এটা ডিপলি চিন্তা করি তাহলে তিন লিস্ট অ্যাকচুয়ালি তিন প্রকার, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা এখানে দূর হয়ে যায় আর কি। এই দুটোতে যেটা হয় যে আমরা লিস্ট করতে পারি সিরিয়ালাইজ বা আনসিরিয়ালাইজড, কিন্তু ক্যাটাগরাইজ করা যায় না। ক্যাটাগরাইজ মিন্স ধরো হচ্ছে যে আপনাকে বললো যে হচ্ছে কি আহ, বাংলাদেশে যতগুলো হচ্ছে যে আপনার যত রকম পাসপোর্ট আইটেম আছে সবগুলো আপনি কি করেন লিস্ট করেন। আর পাসপোর্ট আইটেম তো অনেক দেশের আছে, যেমন চাইনিজ হতে পারে, আবার কি থাই হতে পারে, আবার জার্মান হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, বিভিন্ন ধরনের আছে জিনিসগুলো। হ্যাঁ, তো এখন এইগুলো এই যে ক্যাটাগরাইজ করা, এই ক্যাটাগরাইজ করাটা এই ডেসক্রিপশন লিস্টে পসিবল। কিভাবে পসিবল দেখেন, এখানে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ডিএল, ডিএল দিয়ে ফুল এরিয়াটাকে কি সে কভার করতেছে। দেন ডিটি, ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, ডিটি মানে হচ্ছে ডেসক্রিপশন ড্রাম, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাকচুয়ালি। কপি, কপি কি ধরনের কপি, এটা হচ্ছে ব্ল্যাক হট ড্রিঙ্ক বলতেছে। এটা ডিডি মানে হচ্ছে ডেসক্রিপশন ডাটা। আর একটা ট্রাম নিয়ে আসছে মিল্ক, কি ধরনের মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, এই ধরনের একটা মিল্ক। দেখেন এই যে ডিটি হচ্ছে ডিসিশন ট্রাম, হ্যাঁ, আর ডিডি হচ্ছে যে ডিসিশন ডাটা। এটা ক্যাটাগরি, আর এটা ক্যাটাগরির আন্ডারে কি আপনার ডাটাগুলো এভাবে চলে আসে আর কি। হ্যাঁ, ওরা ট্রাম ট্রাম, হ্যাঁ। আর আপনাদের ধরেন এখানে দিলেন কি চাইনিজ, চাইনিজ এভাবে লেখা দেন কি জানে, চাইনিজের ভিতরে চাইনিজের খাবার দাবার দিয়ে রাখলেন আর কি। এখানে চাইনিজ ফুড ওয়ান, আমি তো বেশি নাম জানি না, দিয়ে রাখছি হবে।
চাইনিজ ফুড 2, চাইনিজ ফুড কি 3 এভাবে দিয়ে রাখলেন, দিলেন থাই, দিলেন থাই, এভাবে দিয়ে রাখলেন কি থাই ফুড 1, থাই ফুডের বিরিয়ানি, আচ্ছা সমস্যা নেই, হতে পারে। এভাবে করে আপনি আরো কি বাড়াতে পারেন, তখন এটা কি ক্যাটাগরি হয়ে গেল, আর ক্যাটাগরি আন্ডারে ডাটাগুলো কি পেয়ে যাচ্ছে, তাহলে তখন এভাবে একটা কি সুন্দর গোছানো একটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি লিস্ট আসা যায় আর কি। হ্যাঁ, এই সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে আর টাইম দিলাম না, আমরা চলে যাচ্ছি সিএসএস এ। ওটা ইয়াতে আনার লিস্টে, ওটা ইউএল ইউএল এটা ইউএল ইউএল আনার লিস্টে। আর এগুলোর মধ্যে আনতে হলে তাহলে সিএসএস লাগবে। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে দিই। আছে আছে আছে, আমরা ওগুলো দেখবো, এগুলো সমস্যা। ওকে, আমরা একদম শুরুতে আমরা এখানে এখানে অসংখ্য হচ্ছে আমাদের লিস্ট আছে, আপনারা যে আপনার কাছে ফাইলটা আছে আপনারা মিলে দেখতে পারেন। আমরা অলরেডি এগুলো সবই কি ট্যাগ, তারপরে হচ্ছে যে কি অ্যাক্টিভিটি এতগুলো শেষ করে বলছি আমরা অ্যাকচুয়ালি। ওকে, একটু করে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন আপনারা যদি একটু প্র্যাকটিস যদি কমায় দেন বা লাইক থাকলে ওরা ঠিকঠাক না করেন, কিন্তু পরে অ্যাকচুয়ালি ধরা খেয়ে যাবে। এমনিতে লোকজন কম, আরো ধরা খেয়ে গেলে পরে খালি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে যে আমাদের শুরুর দিকে একটা ইয়া ছিল, যে এখানে বলা হচ্ছিল কি পার্ট অফ ওয়েব ডিজাইনিং, অথবা ওয়েব ডিজাইনিং করতে গেলে আমরা কয়েকটা পার্টে এটা আমরা কাজটা ধাপে ধাপে করি আর কি। প্রথম পার্টটাকে আমরা বলছিলাম কি স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্ট। আমরা এতদিন ধরে যতগুলো শিখছি এসটিএমএল, সেটা অ্যাকচুয়ালি কন্টেন্ট পার্ট শিখছিলাম। আর কন্টেন্ট পার্টের জন্য আমরা ইউজ করছি হচ্ছে কি এসটিএমএল। এরপরে আমরা শিখবো হচ্ছে স্ট্রাকচার পার্ট। স্ট্রাকচার পার্ট অ্যাকচুয়ালি সিএসএস ছাড়া হয় না, সিএসএস লাগবে স্ট্রাকচার পার্টে, স্ট্রাকচারটা কি বোঝানোর জন্য। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ধরেন হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট ধরেন, হ্যাঁ নেট কি আবার গেছে, আচ্ছা আছে, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি এখানে একটা ইমেজ বসালাম, এটা নেমবার বসালাম। হ্যাঁ, এরপর ধরেন এখানে একটা কি টেক্সট বসালাম, এখানে একটা ভিডিও বসালাম, এখানে একটা টেক্সট বসালাম, সুন্দর করে আসতেছে। এখানে দুটো জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে কি এসটিএমএল। এসটিএমএল দিয়ে আমি বলতে পারি যে হচ্ছে এখানে প্রথমে একটা ভিডিও হোক বা ইমেজ হোক, পাশে একটা কি টেক্সট হোক, এটা পাশে নরমালি আসবেই না যদি আপনি এখানে সিএসএস না ইউজ করেন। হ্যাঁ, তো এই জন্য আপনার স্ট্রাকচার এবং কন্টেন্টের মধ্যে আপনাকে হচ্ছে কি সিএসএস নিয়ে আসতে হবে। যদি আপনি কমপ্লিট একটা প্রফেশনাল এরকম একটা ওয়েবসাইট চান, তাহলে ডেফিনেটলি নিয়ে আসতে হবে। তো আমাদের লেয়ারগুলোর মধ্যে ছিল কি প্রথমে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট, সেটা জন্য আমরা এসটিএমএল শিখতেছি। আর এই স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলাকে একদম সুন্দরভাবে উপস্থাপন করার জন্য লাইক এ প্রফেশনাল ওয়েবসাইট আমাদের শিখতে হবে কি সিএসএস, যেটাকে আমরা রাখতেছি কি প্রেজেন্টেশন লেয়ারে। তারপর আমরা শিখবো হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমরা সিএসএস এ চলে যাই। সিএসএস আপনারা অনেকেই জানেন, হ্যাঁ অনেকের কিছু ভালো আইডিয়া আছে। তো আমরা সবার জন্য একদম বেসিক থেকে শুরু করব, বেশি সময় লাগবে না। আগামী উইকের মধ্যে, নেক্সট উইক যেটা আছে এই উইকের মধ্যে দেখবেন যে সিএসএস এর মোটামুটি একটা ভালো অবস্থা আমরা চলে আসবে। সো আপনারা যারা হচ্ছে যে আসতেছেন, আবার যারা অনলাইনে আছেন, তারা রেগুলার একটু ক্লাসে চলে আসেন। নেক্সট উইকে আমরা আগে যাবো ইনশাআল্লাহ ভালো। তো সিএসএস কে বলা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা হচ্ছে সিএসএস এর ফুল মিনিং এটা। হ্যাঁ, এই ফুল মিনিং লেখার সময় অনেকে এস টা লিখে না, এস না লিখলে এটা হচ্ছে রং। হ্যাঁ, তখন আপনার কোশ্চেনটা কেটে দিবে। স্টাইল শিটস এস সহ লিখতে হবে কিন্তু। আমরা এসটিএমএল কে বলতেছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা অনেকের খেয়াল থাকার কথা। ট্যাগ বেসড বলতেছিলাম কারণ হচ্ছে যে ওই এসটিএমএল এর ভিতরে শুধু ট্যাগ থাকে। যেমন এই যে আমরা মাত্র একটা এসটিএমএল শেষ করলাম, এটার মধ্যে যা আছে সবই কি একটা ট্যাগ, ট্যাগ ছাড়া কিছুই নাই। ট্যাগ ইউজ করে ট্যাগের ভিতরে আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, ট্যাগের ভিতরে আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, অনেক কিছু পসিবল। কিন্তু ট্যাগ ছাড়া আসলে অ্যাকচুয়ালি কি কিছুই পসিবল না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছিলাম কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একইভাবে সিএসএস এ আমরা শুধুমাত্র হচ্ছে সিলেক্টর পাবো, আর কিছু নেই, যাদের সবই কি সিলেক্টর। ওই জন্য সিএসএস কে বলা হচ্ছে সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ, এসটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু কোনোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হলো স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, আর ওটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে,
আচ্ছা, এরপরে দেখেন সিএসএস এর আরেকটু বড় একটা সংজ্ঞা আপনার এখানে রাখছি। ক্যাসকেডিং স্টাইল শিট, CSS is a style sheet language used to describe the presentation of a document written in HTML. HTML দিয়ে লেখা ডকুমেন্টটা কি প্রেজেন্টেশন ডিসক্রাইব করতেছে কে? স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা যেটা ওই যে আমরা যেটা বললাম যে হচ্ছে যে কি আপনার ওয়েবসাইটে যে স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলো এটা তো আপনি HTML দিয়ে বানাবেন। বানানোর পরে এটা ব্রাউজারে কিভাবে শো হবে, এটা সৌন্দর্য ব্যাপারগুলো কিভাবে আসবে, এটা হচ্ছে কালার গুলো কেমন হবে বা কোন এলিমেন্টটা কোথায় বসবে, এগুলো সবই সিএসএস দিয়ে আমরা ডিসক্রাইব করে দিতে পারি অথবা কি সিএসএস দিয়ে আমরা কি তাকে বলে দিতে পারি। ওকে, CSS describe how elements should be rendered on a screen on web page। হ্যাঁ, এটাই আমরা মাত্র বলছিলাম আর কিভাবে হবে যে তাহলে আমরা এটা পুরোটা ভাবে বলতে পারি CSS ফুল মিনিং হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটা সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। CSS এর কাজ হচ্ছে কি এলিমেন্টস গুলা ব্রাউজারে কিভাবে শো হবে সেটা কি করা, বলে দেওয়া বা ঠিক করে দেওয়া। খেয়াল থাকবে আপনাদের এটা। এটা পরীক্ষাতে আসলে নিজেদের মধ্যে গোছায় গোছায় লিখে দিবেন। পরীক্ষাতে যদি রিটিনে নাও আসে হয়তো বা দেখা গেল যে আপনার মুখে জিজ্ঞেস করতে পারে সিএসএস কি কি কাজ করে, HTML কি কি কাজ করে, জাভাস্ক্রিপ্ট কি কি কাজ করে। তখন যদি শুধুমাত্র ফুল মিনিং বলে দেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ফুল মিনিং কিন্তু রাইট অ্যান্সার না। আচ্ছা, এরপর এখানে বলছে কি সিএসএস শুরু হয়েছে 1994 সাল থেকে। এটা আবিষ্কার করছে হ্যাকন উইলিয়াম লি, আর উনি কাজ করতে হচ্ছে কোথায়, সিআরএন। হ্যাকন উইলিয়াম লি নিয়ে আমরা একটু সার্চ করে আসি গুগল থেকে, চলেন। ওকে, হ্যাকন উইলিয়াম লি উনি 1965 সালে জন্মগ্রহণ করছে। 1959 সাল তার বয়স। উনি এখনো জীবিত আছে আর কি। হ্যাঁ, তো উনি কাজ করতে করতে সিআরএন এ এইচটিএমএল কি আবিষ্কার করছিল খেয়াল আছে আপনাদের? টিম বার্নার্স লি। এই লোকটাও সিআরএন এ কি কাজ করতো। ওনার বয়স হলো 68 বছর। হ্যাঁ, এই। তো এগুলা দেখলে কথা বলেন আমাদের সাথে। কারণ আর আসতে পারে, অথবা যারা বেশি ঘুরেন যেমন জেরিন আপু আছে, আদনান আছে, এটা বেশি ঘুরে, এদেরও চোখে পড়ে যেতে পারে কোনো সময়। এরপর হচ্ছে দেখেন একটু আগে নেদারল্যান্ডে একটা লোক চলে আসছে এখানে, এরকম হইতে পারে না? আচ্ছা, ভিজিট করতে আসছে। আচ্ছা, আমরা একটা সিএসএস এর ভার্সন গুলো একটু দেখে আসি। হ্যাঁ, সিএসএস এর কি কি ভার্সন আছে এখানে। হ্যাঁ, চলো। এই জিনিসগুলোর হচ্ছে যে সাল নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, এইচটিএমএল এরও আছে, সিএসএস এর সবারই আছে। ভাগ্য ভালো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক নাই, 1971 সালে হয়েছে এটা। আচ্ছা, এদের বিতর্ক আছে। এরা বলতেছে কি দেখেন এখানে 1994 থেকে 96 বলতেছে কি হ্যাকম উইলিয়াম লি অ্যান্ড কি বার্ড বস প্রপোজ দ্য ফার্স্ট সিএসএস। এটা হচ্ছে সিএসএস 1 এটা। হ্যাঁ, সিএসএস 2 আসছে 1998 সালে, সিএসএস 2.1 আসছে 2002 সালে, সিএসএস 3 আসছে 2011 সালে, সিএসএস 4 ডেভেলপমেন্টে আছে। এটা হলো কি প্রপোজড, এটা অ্যাকচুয়ালি এবং সিএসএস 4 নামে অ্যাকচুয়ালি মানে পাবলিশড অবস্থায় কিছু নাই। তো এরপর হচ্ছে এখানে একটু দেখেন, এটা হচ্ছে বোস্টন ইউনিভার্সিটির হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে বলছে সিএসএস 1994 সালে উনি কি করে প্রপোজ করে। 96 সালের ফার্স্ট ভার্সন আসে মানে সিএস 1। 98 সালে সিএস 2 আসে, 11 সালে 2.1টা আসে। হ্যাঁ, আর এরা বলছে কি 11 সালে 2000 সিএস 3টা চলে আসছে। তো এখানে একটা ভার্সন নিয়ে একটা কি আছে, ঠিক আছে, কিন্তু সাল নিয়ে ঝামেলা। তো সালগুলো অ্যাকচুয়ালি যখন যদি বলেন কখনো তাহলে রেফারেন্স সহকারে বলবেন আর কি। দেখেন বোস্টন ইউনিভার্সিটির ওয়েবসাইট কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, এটা দেখাইছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এরকম এটা হলো ওয়েবসাইট, এরকম রাখার উদ্দেশ্য হচ্ছে ওদের সম্মানে রাখা আর কি অ্যাকচুয়ালি বিষয়টা। হ্যাঁ, যে এটা যখন আবিষ্কার করছে উনি জিনিসটা এরকমই ছিল, উনি বানাইছে। তো এরকম একটা জিনিস রাখছে, উনি বানায় নাই বাট এরকম করে আবিষ্কার করছে আর কি, শুধুমাত্র কালার টালার দিয়ে বানাইছে জিনিসটা। ওকে, আশা করি আপনার ক্লিয়ার। আমরা এখন যেটা ইউজ করবো লেটেস্ট ভার্সন, তার নাম হচ্ছে সিএসএস 3। ওকে ওকে, দেন আমরা একটু এখানে চলে আসি। এখানে বলছিলাম কি সিএসএস হচ্ছে কি সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এই সিলেক্টর জিনিসটা কি আমরা ধীরে ধীরে বুঝি। আমরা আমাকে জানি, নতুন যারা আছে তারা একটু দেখেন, পুরো আমরা একটু আবার একটু পড়ে নেন জিনিসগুলা। সিলেক্টর সিলেক্টর হচ্ছে যে ডিজাইনের একটা কি মাধ্যম আর কি। সিএসএস এ যে আমরা ডিজাইন গুলো দিব তার উপায় হচ্ছে কি সিলেক্টর অ্যাকচুয়ালি।
সেটা লেখার একটা উপায় আছে, সেটা হচ্ছে এভাবে লিখতে হয়। সিলেক্টর একটা নাম দিতে হবে, কার্লি ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে কি প্রপার্টি ভ্যালুগুলো কি থাকতে হবে। প্রপার্টি ভ্যালু অ্যাকচুয়ালি কি ফিচার্স গুলা, ফিচার্স। যেমন এখানে দেখেন আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, লাইক ধরেন কি অ্যালাইন সেন্টার, এটা একটা কি ফিচার্স, একটা প্রপার্টি। কাকে দিচ্ছি? লিজেন্ডকে দিচ্ছি। দেওয়ার পরে কি হলো, টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসলো, এটা একটা এক্সট্রা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি টেক্সট দিয়ে, তাকে একটা এক্সট্রা নেম দিচ্ছি, প্লেসহোল্ডার দিচ্ছি। এগুলো দেওয়ার পরে কি হচ্ছে, এই টেক্সটের বাইরে যে সে কিছু কি আলাদা করে ফিচার্স পেয়ে যাচ্ছে। হ্যাঁ? এই ফিচার্স গুলাই আমরা এখানে ইউজ করছি অ্যাজ এ অ্যাট্রিবিউট। এই ফিচার্স গুলাই সিএসসি ইউজ করব অ্যাজ এ সিলেক্টর, অ্যাজ এ প্রপার্টি ভ্যালু। কথা বোঝা যাচ্ছে? যে ফিচার্স গুলো আমরা এইচটিএমএল ইউজ করে আসছিলাম কি অ্যাট্রিবিউট ভ্যালু, এখানে সেটা ইউজ করবো হচ্ছে কি প্রপার্টি ভ্যালু। হ্যাঁ, আর সিলেক্টর কেন, এই অ্যাট্রিবিউটে যখন আমরা ইউজ করতেছিলাম তখন এটা স্পেসিফিক এলিমেন্টের জন্য হয়ে যাচ্ছিল, স্পেসিফিক কি অ্যালাইন, স্পেসিফিক লিজেন্ডের জন্য হয়ে গেছে। নেম এটা স্পেসিফিক এ টেক্সটের জন্য হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এইভাবে সিলেক্টর ধরে ব্যবহার করি, এই যে হ্যাঁ, তাহলে এই যে যে সিলেক্টর তৈরি হবে তার মধ্যে থাকা প্রপার্টি গুলো চাইলে আমরা মাল্টিপল ইউজ করতে পারবো, চাইলে আমরা বিভিন্ন এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারবো। এটা স্পেসিফিক নির্দিষ্ট কোনো এলিমেন্টের জন্য কি হবে না আর কি, এগুলো হ্যাঁ ভেরিয়েশন আছে। তো আমরা একটু আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে প্রপার্টি ভ্যালু। বললাম কি যে ফিচার্স যেগুলো আমরা অ্যাজ অ্যাট্রিবিউট ইউজ করতেছি সেগুলাই। তাহলে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি না উইড, খেয়াল আছে আপনাদের? উইড, ধরো উইড দিলাম, ধরো হচ্ছে কি 100%। এবার আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি হচ্ছে ধরেন কি ইউজ করছি আর এরকম, হাইট ইউজ করছি, রাইট, হাইট ইউজ করছে 100 পিক্সেল করছি না আমরা। দেন এখানে হচ্ছে যে উইড হাইট, এগুলো হচ্ছে কি প্রপার্টি, প্রপার্টির উপরে বেস করে কিন্তু কি আবার এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা পার্সেন্টেজ হয়ে গেছে, এগুলো কি পিক্সেল হয়ে গেছে। অর্থাৎ প্রপার্টির যে ভ্যালুগুলো বা ফিচার্স যে ভ্যালুগুলো, এগুলো ডিপেন্ড করে ফিচার্সের কি টাইপের উপরে বা নামের উপরে, এগুলো একই ধরনের হতে পারে এগুলো। হ্যাঁ, সিলেক্টরটা কি, এটা হচ্ছে সিলেক্টরের নাম, সিলেক্টরের কি নাম। তাহলে সিলেক্টরের নাম হতে পারে পি, তার মানে কি দাঁড়াচ্ছে পি এর জন্য আমরা ডিজাইন করলাম একটা, তার উইড হচ্ছে কি 100%, হাইট হচ্ছে 100 পিক্সেল। কনসেপ্ট বোঝা যাচ্ছে? ওকে ফাইন, নাইস। যদি বুঝি আমরা একটু সামনে আগাই। এটার বলা হচ্ছে সিএসএস কি তিন উপায়ে লেখা যায়। এটা হচ্ছে কি ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এটাও কোশ্চেনে আসতে পারে। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন কি, আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে যেভাবে কোডগুলো লিখি একইভাবে যদি হচ্ছে আমরা কি সিএসএস লেখা শুরু করি, এটাকে বলা হয় ইনলাইন। লাইক এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এই এটা পি ট্যাগ, তার মধ্যে সরাসরি আমরা কি সিএস লেখা শুরু করে দিলাম, এটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস। দেখেন এখানে কি হচ্ছে জিনিসটা, আমরা লিখতাম কিভাবে প্রপার্টি ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, খেয়াল আছে আপনাদের? আমি একটু এখানে দেখে আপনাদের দেখেন। আচ্ছা আমি একটা ফাইল নিয়ে নিই, হ্যাঁ, তারপরে জিনিসটা ইজি হবে। আমি হচ্ছে যে ইন্ডেক্স ফাইলটা বানাই দিলাম একটা ফর্মটা কপি করে, এটা এখানে ওপেন করাই দিই। এখান থেকে আমি সিএসএস ইন্ট্রোডাকশন দিয়ে আর বাদ বাকি সব কেটে দিচ্ছি। এই হ্যাঁ, এটা দেখেন এখানে, তো আমি এখানে দিলাম ধরেন S2 দিলাম, S2 দিলাম, S2 দিলাম, শেষ করলাম, বললাম হচ্ছে কি হ্যালো বাংলাদেশ। ওকে, এই হ্যাঁ? এখন এখানে আমরা অ্যাট্রিবিউট কিভাবে লিখতাম, টাইটেল, এখানে লিখতাম আমরা অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট কাজ করতেছে। এখন সেম ভাবে আমরা অ্যাট্রিবিউটের জায়গায় লিখবো হচ্ছে কি স্টাইল, আর ভ্যালুর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুর জায়গা চেঞ্জ হয়ে কি হবে, প্রপার্টি এর ভ্যালুগুলো চলে আসবে। প্রপার্টি ভ্যালুগুলো কার অংশ বলেন তো, সিএসএস এর কার অংশ, এই প্রপার্টি ভ্যালুগুলো এখন চলে আসবে হচ্ছে কি সরাসরি ইনলাইন সিএসএস এর ভিতরে এইখানটায়,
এইখানটা প্রপার্টি ভ্যালু কিভাবে লিখতে হয়, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন। তাহলে দেখেন আমরা যদি এখানে এসে বলি প্রপার্টি হলো কি কালার, ক্লোন এখানে বলা হচ্ছে রেড, হ্যাঁ সেমিক্লোন। তাহলে এখন যেটা বলা হচ্ছে কি স্টাইল দাও s2 কে কি দিবা, কালার দিবে কি রেড, কি স্টাইল হবে, কালার হবে কি রেড, হয়ে গেছে, সিম্পলি ডান। হ্যাঁ, এরপর হচ্ছে যে এইখানে আপনি যদি চান যে আরো কিছু প্রপার্টি ভ্যালু অ্যাড করতে পারেন, সেটা কি হবে, জাস্ট এটার পরে দিবেন স্পেস দিয়ে, ধরেন বলে দিলাম কি, আমরা এগুলো বুঝবো যে কোনটার মানে কি। আপাতত দেখি, দেখেন বললাম কি স্টাইল কালার রেড স্পেস ফন্ট সাইজ ক্লোন স্পেস 40 পিক্সেল সেমিক্লোন, এগুলো সুন্দরের জন্য দিচ্ছি এগুলো। হ্যাঁ, আপনারা এইভাবে ইউজ করবেন জিনিসটা, বড় হয়ে গেছে, একবার ইজি ব্যাপারটা। এই স্টাইলকে বলা হচ্ছে কি সিএসএস অ্যাট্রিবিউট বলা হয় আর কি, হ্যাঁ, বা ডিজাইন অ্যাট্রিবিউট বলা হয়। এবারে ধরেন আমি একটা এখানে পি আনলাম, হ্যাঁ, পি এর ভিতরে কিছুটা লিখেন, লিখলাম, হ্যাঁ, সেম ভাবে ডিজাইন করতে চাইলে STY alias স্টাইল ইকুয়াল টু লিঙ্ক, যেটা ধরেন কালার লিখলাম, ধরেন কি গ্রিন, হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম কি 30 পিক্সেল। দেখেন ইজি না ব্যাপারটা, একটু করে ফেলো তো দেখি। আমরা এগুলো শিখবো, আমাদের পরবর্তীতে সব কিন্তু অ্যাকচুয়ালি সিএসএস প্রপার্টি শিখা। হ্যাঁ, এগুলো বুঝে বুঝে যায়, একটু করেন, এটা করেন। আমরা একটু ধরনগুলো দেখে যাই, তারপরে হচ্ছে কোনটা ইউজ করবো না করবো এটা পরে। হ্যাঁ, ইনলাইন সিএসএসটা এভাবে লিখতে হয় আর কি। এরপরে একটা কি আছে, এরপর হচ্ছে ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, তো ইন্টারনাল সিএসএস বলতেছে হচ্ছে যে আপনি HTML ফাইলের ভিতরেই কোন একটা এরিয়াতে শুধুমাত্র সিএসএস গুলো লিখে রাখেন। এটা ইনলাইনে যেটা হচ্ছে লাইন বাই লাইন প্রতিটা HTML ট্যাগের মধ্যে লিখতেছে, ইনলাইন বলতে ইন্টারনাল বলতেছে যে হচ্ছে কি HTML ট্যাগের মধ্যে না, বাট আপনি HTML ফাইলের মধ্যে কোথাও একটা ব্লক হিসেবে লিখে রাখেন। হ্যাঁ, কিন্তু ব্লগ হিসেবে লেখার জন্য আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কি স্টাইল ট্যাগ। হ্যাঁ, এখন আপনার HTML ফাইলে যে কোনো জায়গায় লেখা যায়, এটা কোনো সমস্যা নেই, বাট যদি বলেন যে অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া কোনটা, সেটা হচ্ছে হেড এরিয়ার ভিতরে স্টাইল ট্যাগের মাধ্যমে স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ইনলাইন ইন্টারনাল সিএস লিখি। হ্যাঁ, ইন্টারনাল সিএসটা আমরা লিখি। এটা শুরুতে কেন দিই, কারণ শুরুতে যখন HTML ফাইলটা রিড করবে ব্রাউজার, সে প্রথমে এটা পড়বে, ডিজাইনটা পড়বে, পরে যখন HTML ট্যাগগুলো পাবে তাদের মধ্যে ডিজাইনগুলো কি দিয়ে দিবে, দ্যাটস ওয়াই এটা উপরে লেখা। তাহলে দেখেন আমরা সহজভাবে এটা লিখতে পারি কিভাবে, দেখেন এটারে আমরা মডিফাই করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন S2 জন্য কি লিখলাম, কালার রেড ফন্ট সাইজ 40 পিক্সেল। এবার আমরা তাহলে S2 টা এখানে দিয়ে চলেন। S2 টা দেওয়ার আগে আমি একটু ফরম্যাটটা লিখি, সিলেক্টর ছিল কি প্রপার্টি ভ্যালু, রাইট। সিলেক্টরের জায়গায় হচ্ছে কি এলিমেন্ট সিলেক্ট কিভাবে করতে পারে, এই এলিমেন্ট সিলেক্ট করার উপায় কি বলেন তো, এর নামটা যদি ধরতে পারে তাহলে এলিমেন্ট সিলেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে সিলেক্টর, এলিমেন্টের নামটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি সিলেক্টর। প্রপার্টি ভ্যালু মানে ফিচার্স ভ্যালু, এখানে ফিচার্স হচ্ছে কি কালার রেড, আমি বললাম কালার রেড, শেষ। ফন্ট সাইজ 40 পিক্সেল। তো এখানে পারমিশন না লিখে নিচে লিখবো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। দেখেন তাহলে S2 এর এই স্টাইলটা আর আমার এখানে ইনলাইনে লেখা লাগলো না, আমার ইন্টারনালে কি চলে গেল। সেম আজ ইটস পি, প্রথমে সিলেক্টরের নাম আমরা এখানে আসলাম, লিখলাম, হ্যাঁ, লিখে এখানে এসে আমি বলে দিচ্ছি কি কালার গ্রিন, এন্টার, ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখেন আমার সেম আউটপুটই আসবে, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এখানে দেখেন আমার কোনো কিছু নাই, আছে কোথায়, এখানে সিএসএস কোড হিসেবে চলে আসছে স্টাইল ট্যাগের মাধ্যমে। আর আউটপুটে যদি যায় দেখেন একই জিনিস, কোনো চেঞ্জ নেই। যদি সেম না তো রাখবো না, রাখবো না না, স্টাইল থাকবে, এটা কেটে দিবে, এটা রাখবো না, জাস্ট আপাতত বোঝার জন্য থাকলো আর কি আমাদের এখানে। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হচ্ছে, ইন্টারনাল সিএস কিভাবে লিখতে পারি, হেডের ভিতরে স্টাইল ট্যাগ এর মাধ্যমে, স্টাইল ট্যাগ দিয়ে বোঝাচ্ছি এটা একটা কি সিএসএস ব্লক, এটা একটা কি সিএসএস ব্লক।
আর স্টাইল ট্যাগকে আমরা সিএসএস ট্যাগও অনেকে বলে, ডিজাইন ট্যাগও অনেকে বলে। হ্যাঁ, এইভাবে একইভাবে এটাকেও সিএসএস অ্যাট্রিবিউটও বলা যায়, ডিজাইন অ্যাট্রিবিউটও বলা যায়। এখানে এভাবে লিখলে যদি আপনার সিলেক্টরের নামের সাথে এসটিএমএল এর ট্যাগের নাম মিল থাকে বা এলিমেন্টের নাম মিল থাকে, তাহলে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যে প্রপার্টি ভ্যালুগুলো থাকবে সেগুলো এসে এলিমেন্টের উপরে কি অ্যাপ্লাই হবে, আর আমরা আউটপুটে সেটা কি দেখতে পাবো। আচ্ছা, ক্লিয়ার? আর আপনি এখানে আরো বাড়ান ধীরে ধীরে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ধরেন 2টা ফটো পিক্সেল করে দিচ্ছি, এটা গ্রিন, ধরেন এটাও ধরেন গ্রিন দিলাম। এখানে বলে দিলাম হচ্ছে ধরেন ফন্ট ওয়েট বোল্ড। হ্যাঁ, এখানে এসে বলে দিলাম ফন্ট ওয়েট বোল্ড। মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে এসে বুঝবেন না যে কোনটা S2 আর কোনটা P। এটা হচ্ছে সিএসএস এর পাওয়ার আর কি, সিএসএস সে চেঞ্জ করে দিতে পারে সবকিছুই। আপনারা একটু প্লিজ সবাই এখনই এটা একটু মডিফাই করে ফেলেন তো, ইনলাইন থেকে ইন্টারনালে নিয়ে আনতে জিনিসটাকে, তো সেটার ভিতরে স্টাইল দিয়ে এটা করে ফেলেন প্লিজ। এটা উপরে থাকবে টাইটেলের পরে, টাইটেলের পরে স্টাইল ট্যাগের মাধ্যমে শুরু করবো আমরা। আর S2P থেকে যে আমরা ইনলাইন যেগুলো লিখছিলাম এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো এখানে থাকবেই না, এখানে এইভাবে কি ধাপে আমরা লিখে দিব আমরা। প্লিজ করেন। এখন আমরা একটু চেষ্টা করি যে বোঝার জন্য যে ইন্টারনালের সুবিধা নাকি ইনলাইনের সুবিধা কোড করার জন্য। যদি আপনার কাছে অপশন আসে যে আপনি ইনলাইন এবং ইন্টারনাল থেকে যেমন একটা করবে, তাহলে কোনটা করবেন? হ্যাঁ, এটা বোঝার জন্য আমাদের সুবিধাটা বুঝতে হবে। যদি দুটো অপশন হয় ইনলাইন এবং ইন্টারনাল, তাহলে এই দুটো থেকে ইন্টারনালটা হচ্ছে কি বেস্ট। আর যদি তিনটা অপশন আসে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাহলে এক্সটার্নাল হচ্ছে কি বেস্ট। এখানে আপনার সুবিধা কিভাবে বুঝবো দেখেন, ধরা হচ্ছে যে আপনার সেম এই ডিজাইনটাই, হ্যাঁ, আমি হচ্ছে যে চাচ্ছি তিনটার মধ্যে থাকবে। ধরেন এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, মানে সেম ডিজাইনটাই থাকলো দুই জায়গাতেই, এখানেও থাকলো। এটা না ধরেন আমার আর নাই এখন, এটা সেম ডিজাইনটা আবার এটার মধ্যেও থাকলো, দেখেন সেম, কোনো অসুবিধা কিন্তু নাই। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে আপনারা একটু পরে বলে ধরেন এগুলো চেঞ্জ, ধরেন এটা রেড হয়ে গেল, এটা হয়ে গেল ধরেন কি 20, এটা হয়ে গেল ধরেন হচ্ছে কি বোল্ডার। হ্যাঁ, এটা হয়ে গেল ধরেন হচ্ছে কি 60, এটা হয়ে গেল ধরেন কি লাইটার। হইতে পারে, এরকম ঘটনা করতে পারে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে তুমি এরকম করে চেঞ্জেস করে দাও। হ্যাঁ, এখন এরকম যদি ঘটনাটা ঘটে, এরকম যদি ঘটনা ঘটে, করতে পারে, খুব স্বাভাবিক। কিন্তু একটু পরে এসে যে আপনাকে বলে যে না আমার এটা আবার আগের মতো করো, অথবা আবার এখানে আবার চেঞ্জ করো, অথবা যদি বলতেছে না আবার এই দুইটাই চেঞ্জ, কিন্তু দুইটা ডিজাইনটা চেঞ্জ করে দাও কিন্তু দেখতে একই রকম হবে, মানে ডিজাইন চেঞ্জ করলেও যেটা হবে সেটা আবার দুইটাকে সেম টু সেম হবে আর কি। তাহলে লাইক ধরেন আমি বলে দিল হচ্ছে কি ধরেন বললো হচ্ছে গ্রিন গ্রিন গ্রিন, হ্যাঁ 20 বোল্ডার বোল্ডার। তাহলে দেখেন একই কাজ কিন্তু বারবার করা লাগতেছে। যদি এটা না হয়, যদি এমন কিছু হতো, এখানে এসে যদি আপনি বলতেন হচ্ছে যে কি ধরেন বোঝার জন্য আপাতত আমরা লিখতেছি ডিজাইন, এগুলি কি আমরা বুঝবো, বাট সুবিধাটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এগুলি এখানে না লিখে আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি। যেহেতু ক্লায়েন্ট বলতেছে দুইটার মধ্যে কি সেম ডিজাইন, তাহলে আমার এগুলো রাখবো না, না রেখে আমি সরাসরি এখানে এটারে কল করে দিব। এই জিনিসগুলো বুঝবো একটু পরেই। তাহলে দেখেন একই জিনিস। তাহলে দেখেন তো আগে হচ্ছে আমার লাইন বাই লাইন কাজ করা লাগছে, এখন আর লাইন বাই লাইন করা লাগছে না, এখন একটা জায়গায় একটা সিলেক্টরের ভিতরে চেঞ্জ করলে সবগুলো কি চেঞ্জ হয়ে যাবে। আমি তো এখানে এসে বলতে রেড, এখানে এসে বলে হচ্ছে যে কি 50, তাহলে দেখেন দুইটা একসাথে কি চেঞ্জ হবে। তাহলে আমার ইনলাইনের তুলনায় ইন্টারনালের সুবিধাটা কি বেশি, আর ইন্টারনালের তুলনায় এক্সটার্নালের সুবিধা বেশি। কি কারণে? কারণ হচ্ছে ইন্টারনালে আমার কোডগুলো সবই HTML ফাইলের ভিতরে থাকতেছে, যখন ফাইলটা বড় হবে, কোডগুলো যখন বাড়বে, তখন এখানে একটা বিশাল একটা ব্লক তৈরি হয়ে যাবে, আবার HTML গুলো কি নিচে পড়ে যাবে, তখন এই ফাইলটা একটার দিকে কি এটা লোড বাড়বে, আর এদিকে আপনার কোড করার সময় বারবার কি এবার নিচে উপরে কি যেতে হবে। সো এটা একটা ঝামেলার কাজ আর কি। তো এটা না হয় যদি এই কোডটা একদম বাইরে সেপারেটলি একটা ফাইলের মধ্যে হতো, তাহলে ব্যাপারটা আরেকটা ইজি হয়ে যেত। তো আমরা এখন ওই সেপারেট ফাইলে চলে যাচ্ছি। সেপারেট ফাইলের জন্য আপনাদের কি করতে হবে, ডট এচটিএমএল যেরকম এরকম একটা কি ডট সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। তখন সেটাকে আমরা বলতে পারবো এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস বলতে পারবো আমরা তাকে। হ্যাঁ, এটার জন্য কি করতে হবে, আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম।
এটা নাম দিলাম ধরেন style.css। ডট সিএসএস হচ্ছে কি তার ফরম্যাট বা এক্সটেনশন। হ্যাঁ, আর style কেন? যদি আমার কাছে আপনার কাছে যদি একটা সিঙ্গেল HTML ফাইল থাকে, তার নাম যেভাবে আমরা দিই ইন্ডেক্স, ডিফল্ট ফাইল যেরকম থাকে ইন্ডেক্স, একইভাবে ডিফল্ট সিএসএস এর নাম থাকে হচ্ছে কি style। এটা খেয়াল রাখবেন, ডিফল্ট সিএসএস এর নাম থাকে কি style। ওকে, এভাবে করলে একটা সিএস ফাইল কি ক্রিয়েট হয়ে গেল, খুবই ইজি ব্যাপারটা। সিএস ফাইলটা আমি এখানে এসে ওপেন করে দিলাম। এবার এই সিএসএস ফাইলে আমার এই কোডটা নিয়ে রেখে দিচ্ছি। সিএস ফাইলে এই কোডটা এনে কি রেখে দিলাম। হ্যাঁ, এটা আবার এখানে HTML ফাইলে নাই। সিএস ফাইলে যাওয়ার সময় আমি style ট্যাগটা কিন্তু নেই নাই, কারণ style ট্যাগ হচ্ছে HTML এর অংশ। সিএসএস চিহ্ন হচ্ছে কাকে? সিলেক্টরকে। কাকে চেনে? সিলেক্টরকে। সো এই ট্যাগের আমার আর কি আর দরকার নাই। ওকে, এবার দেখি এটার আউটপুট আসে কিনা। আউটপুট নাই। কেন আউটপুট নাই? খুবই সহজ উত্তর হচ্ছে লিংক হয় নাই। আমাদের এখানে যদি একটা ইমেজ থাকে, আমি যদি ইমেজটাকে যদি এই HTML ফাইলে দেখাতে চাই, খুব সহজভাবে এটাকে লিংক করতে হবে। লিংক না করলে এটা আসবে না। একইভাবে সিএসএস ফাইলেরও কি করতে, এটা যেহেতু একটা এক্সটার্নাল ফাইল, মানে একদম কি সেপারেট একটা ফাইল, এই ফাইলটাকে HTML এর সাথে কি লিংক আপ করাই দিতে হবে, তাহলেই এটা কাজ করবে, আদারওয়াইজ কি কাজ করবে না। লিংক কিভাবে করতে পারে? লিংক এইটা এইভাবে লিংকটা করা যায়। লিংক করার জন্য লিংক ট্যাগ ইউজ করতে হবে, তার সাথে বলে দিতে হবে রিলেশন। কার রিলেশন? সিএসএস ফাইলের রিলেশনটা কি বলে দিতে হবে, আবার সিএসএস ফাইলের পাথ বা লিংকটা বলে দিতে হবে। এটা অনলাইন লিংকও হতে পারে বা লোকাল পাথও কি হতে পারে, কোনো সমস্যা নেই। এই লিংকটা আমরা এর আগে আরেকবার ইউজ করছিলাম, খেয়াল আছে আপনাদের? এর আগে কোথায় ইউজ করছিলাম লিংকটা? ফেভিকন ইউজ করছি, ফেভিকন। আচ্ছা, তো আমরা লিংকটা একটা ইউজ করি এখানে, চলেন এটা টাইটেলের পরে অ্যাড করবেন। আগে অ্যাড করলে সমস্যা নেই, বাট পরে অ্যাড করলে সুন্দর লাগবে জিনিসটা। লিংক রিলেশন, রিলেশন হচ্ছে কি স্টাইল শিট, স্টাইল শিট। হ্যাঁ, সিএস এর জন্য স্টাইল শিট। এরপরে এইচআরটিএ মানে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মিন্স কোথায় আছে ফাইলটা। হ্যাঁ, আমরা তো একটা যদি দেখি, আমাদের যে ল্যাব 10, এই ল্যাব 10 এর ভিতরে আমার কি ইন্ডেক্সটাও আছে, ল্যাব 10 এর ভিতরে আমার কি style.csটাও আছে। তাও আমাকে বাইরে কোথাও যেতে হবে না। যদি সেম রুট ফোল্ডারে যদি সবগুলাই থাকে, জাস্ট আমি ফাইলের নাম এবং এক্সটেনশনটা লিখে দিলেই আমার এটা পেয়ে যাবে, style.css। তাহলেই সিএসএস ফাইলটা এখানে পেয়ে যাবে। আর সিএসএস ফাইলে যে সিলেক্টর আছে সেটা যদি HTML এর সাথে ম্যাচ করে, তাহলে আমরা ডিজাইনটাও পেয়ে যাব। এর জন্য আপনাদের অবশ্যই এই রিলেশনটা খেয়াল রাখতে হবে। রিলেশন যদি না দেন তাহলে চিনবে না কি ধরনের ফাইল। এটা একটা টেক্সট ফাইল, টেক্সট ফাইলের রিলেশন কি? এটা স্টাইল শিটের রিলেশন, মানে অর্থাৎ সে HTML এ কি দিবে? স্টাইল দিবে, স্টাইল শিট দিবে। ক্লিক করেন, দেখেন এটা চলে আসছে। প্রসেস বোঝা গেল? সেম জিনিস, জাস্ট হলো কি একটা এক্সটার্নাল ফাইল, ইন্টারনালে যা থাকবে এখানে তাই থাকবে উইদাউট স্টাইল ট্যাগ। আর এখানে লিংক করতে হবে। লিংক করার পরে যদি হচ্ছে যে সিএসএস ফাইলের যে সিলেক্টর আছে সেটা যদি HTML এ কোথাও কল করা থাকে, তাহলে ডিজাইনগুলো কি পেয়ে যাবে। ক্লিয়ার? প্লিজ মডিফাইটা করে ফেলেন তো, অনেকের মেবি হয়ে গেছে, একটু প্লিজ করেন। হ্যাঁ, এখানে রিলেশন লিংকটা করলাম আর এখানে কি ফাইলে এনে জাস্ট এটা বসাই দিলাম। হ্যাঁ, 2 মিনিট লাগবে আপনার চেঞ্জ করতে, করে ফেলেন। একটু তো আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তাহলে আমরা চলে গেলাম এক্সটার্নালে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এক্সটার্নালটাই করবো অ্যাকচুয়ালি। তো এখানে আমরা এখন যেটা করলাম এটা অ্যাকচুয়ালি কি ডিজাইন, এটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, আমরা একটু আমাদের এই ফাইলটাতে আসি। এখানে দেখেন হচ্ছে যে বলা হচ্ছে সিলেক্টর হচ্ছে যে কি অনেকভাবে লেখা যায়, তার মধ্যে দুটো উপায় নরমালি আমরা লিখি ইউজ করি। একটার নাম হচ্ছে কি HTML ট্যাগ নেম সিলেক্টর, একটা হচ্ছে কি ইউজার ডিফাইন সিলেক্টর। একটা HTML ট্যাগ নেম সিলেক্টর, একটা হচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টর। এখন আমরা যদি এখানে যদি সরাসরি লিখি S2, হ্যাঁ, এটা হচ্ছে কি HTML ট্যাগ নেম সিলেক্টর। কার জন্য লিখলাম? এটা S2 এর জন্য লিখলাম। সরাসরি এটা কে পেয়ে যাবে? S2 পেয়ে যাবে, S2 পাচ্ছে। হ্যাঁ, এবং এখানে যদি আরেকটা S2 থাকে সেটাও পাবে। দেখুন আমার এখানে ডিজাইন দরকার নাই, কারণ আমার এখানে একটা S2 আছে। আমার এখানে ধরেন কথার কথা হচ্ছে যেরকম আরো অনেকগুলো S2 কি আছে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা সবগুলো S2 ডিজাইনটা কি পেয়ে যাবে। আর আমি যদি এটা সেম এটা যদি P এর জন্য লিখি, তাহলে হচ্ছে যে আমার এখানে যতগুলো P থাকবে সবগুলাই কি এই ডিজাইনটা পেয়ে যাবে। ওকে, এগুলোকে বলা হচ্ছিল কি HTML ট্যাগ নেম সিলেক্টর। HTML ট্যাগ নেম সিলেক্টর এটা হলো বৈশিষ্ট্য। আপনি যদি এই ট্যাগ দিয়ে কোনো একটা এলিমেন্ট সিলেক্টর লিখেন, তাহলে ওই ট্যাগের বা ওই এলিমেন্টের যতগুলো এলিমেন্ট থাকবে সবাই সেম ডিজাইনটা কি হবে পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সবাই পেয়ে গেলে ওই যে উনি যেটা বলতেছিল যে হচ্ছে লেবেলের মধ্যে উনি ডিজাইন করতে যাচ্ছে, লেবেল তো ফর্মের মধ্যে অনেক আছে।
তো এখন সবাই তো এটা পেয়ে যাবে, চাচ্ছে না ইন্ডিভিজুয়ালি হয়তো বা ধরেন প্রথম 5টা একরকম ডিজাইন পেলো, পরের লেভেল 5টা অন্যরকম ডিজাইন পেলো, এরকম হতে পারে, বা এক একটা একরকম ডিজাইন পেলো, এরকম হতে পারে জিনিসটা। তাহলে এটা কিভাবে পসিবল? এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ইউজার ডিফাইন সিলেক্টর। ইউজার ডিফাইন সিলেক্টর আবার কি, নরমালি দুইভাবে কল করা হয়, এটার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে নরমালি আমরা দুইটা উপায় ধরতেছি, একটা নাম হচ্ছে কি আইডি, একটা নাম হচ্ছে কি ক্লাস, আইডি এবং ক্লাস। যখন হচ্ছে যে HTML ট্যাগ সিলেক্টর দিয়ে আমাদের কি আর কাজ করা পসিবল হচ্ছে না, তখন আমরা ইউজ করবো হচ্ছে কি আইডি এবং ক্লাস ইউজার ডিফাইন সিলেক্টরের মাধ্যমে। হ্যাঁ, যদি আমি হচ্ছে যে একটা ক্লাস কি করে ডিফাইন করি বা ডিক্লেয়ার করি, সেটা ডিক্লেয়ার করতে হবে ডট দিয়ে। হ্যাঁ, অর্থাৎ ডট দিয়ে যদি সিএসএস ফাইলে আপনি কিছু একটা সিলেক্টর লিখেন, সেটা হবে কি ক্লাস সিলেক্টর। আর সেই ক্লাস সিলেক্টর HTML কল করতে হলে আপনি ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর যদি আপনি হ্যাশ দিয়ে সিএসএস ফাইলের মধ্যে কোনো একটা সিলেক্টর আপনি কি ডিফাইন করেন বা ডিক্লেয়ার করেন, সেটা হবে কি আইডি সিলেক্টর। আর এটাকে HTML এ কল করতে হলে আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তাহলে সে চিনবে, আদারওয়াইজ কে সে চিনবে না, বিকজ অফ এটা কি HTML ট্যাগ না, HTML এর ডিফল্ট কোনো কিছু না। যেমন দেখেন, আমরা একটু আগে এটা অলরেডি ইউজ করে ফেলছি। এখানে এসে ধরেন আমি হচ্ছে যে এগুলোর বাইরে চলে যায়, চলেন, অনেকগুলো S2 আছে এখানে। তো অনেকগুলো S2 জন্য আমরা এখানে ধরেন একটা এগুলো থাকে, নিচে আসে আমরা এখানে, অথবা এটা চেঞ্জ করে দিই। তো এখানে এসে আমি বললাম হচ্ছে যে কি ধরেন এটা দিলাম হেডিং হেডিং স্টাইল, একটা সিলেক্টর নিলাম, নাম হচ্ছে কি হেডিং স্টাইল। এই হেডিং স্টাইল বলতে HTML এ কিন্তু কোনো ট্যাগ টুগ কিন্তু নাই, এটা পুরোপুরি ইউজার ডিফাইন। আর এটার আগে দিলাম একটা ডট, তাহলে এটা হয়ে যাবে একটা কি ক্লাস সিলেক্টর। আর যদি আমি এটার আগে দিই একটা হ্যাশ, তাহলে এটা হয়ে যাবে একটা কি আইডি সিলেক্টর। হ্যাঁ, খুব ইজি ব্যাপারটা। যদি আমার এই যে ক্লাস সিলেক্টর থাকে আর এখানে একটা আইডি সিলেক্টর বানাই দিই, হ্যাঁ, বানাই দিলাম কি ধরেন কি প্যারা, মানে প্যারাগ্রাফের জন্য এটা দিচ্ছি আর কি। HTML এ আসেন, লোড দেন, আবার সব চলে গেছে। এখন এই যে হেডিং স্টাইল যেটা আছে, এটাকে যদি আমি আবার যেখানে চাই ওখানে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আর আমার এইটার মধ্যে চাচ্ছি, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে এসে আপনাকে বলতে হবে ক্লাস অ্যাট্রিবিউট। এই ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে এই ক্লাস নেমটা আপনাকে যদি কল করেন, এই ক্লাস নেম কল করতে হবে, যে ব্যাপারটা এরকম না, মানে যেটা আপনার প্রয়োজন আপনি সেটা কল করবেন। কল করার পরে দেখবেন যে হচ্ছে কি এই হেডিং স্টাইলের যে আপনার কি আছে প্রপার্টি ভ্যালু বা ডিজাইন আছে, সেটা এখন এই এলিমেন্টটা পেয়ে যাবে এবং আমাদেরকে আউটপুটে এটা দেখাই দেবে, সহজ একটা হিসাব। হ্যাঁ, এবার আপনি হচ্ছে যত জায়গায় এটা অ্যাপ্লাই করবেন তত জায়গায় এটা কি কাজ করবে। আমি এখানে দিলাম, এখানে কি এটা কাজ করছে। এখন দেখেন কোনটা পি কোনটা H1, এটা S2, এটা বুঝার কি ক্লাস নিয়ে করবো, সেটারও ব্যাখ্যা আমি দিচ্ছি কেন আমরা কি করবো না করবো। এবার ধরেন আইডি, হ্যাঁ, এই আইডিটা ধরেন আমি এখান থেকে নিয়ে আমি এখানে কল করবো, তাহলে কি করতে হবে, আইডি কল করার জন্য কি লাগবে, আইডি অ্যাট্রিবিউট লাগবে। তাই এখানে আবার কিভাবে দিবেন, এটার নামটা আপনাকে কি এনে বলে দিতে হবে। এই তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার নামটা এখানে যেভাবে থাকবে একদম সেম টু সেম ওইভাবেই হবে, কোনো চেঞ্জ হওয়া যাবে না। ক্যাপিটাল স্মলও চেঞ্জ হওয়া যাবে না, হাইপেন স্পেস এগুলো চেঞ্জ হওয়া যাবে না। তো আমি S2 এর মধ্যে এটা দিলাম, এটা দেখেন এই যে এখানে এটা কি চলে আসবে, বোঝা যাচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টরের ইউজটা। ওকে, এরপরে দেখেন এবার আমরা আর একটা কোশ্চেন আসে এখানে, যে আমরা কি আইডি ইউজ করবো না ক্লাস ইউজ করবো, সুবিধা অসুবিধা কি এখানে। এবার এটার আমরা একটু উত্তরে আসি, চলেন আমি বলে কেটে দিচ্ছি এগুলো। হ্যাঁ, ওকে, আমি এখানে কিছু হচ্ছে যে টেক্সট লিখি এখানে, চলেন বললাম হচ্ছে ধরেন কথার কথা লিখলাম হচ্ছে ধরেন টেক্সট সেন্টার। হ্যাঁ, এটা একটা কি বললাম তো সিলেক্টরের নাম। হ্যাঁ, এখানে এসে বলে দিলাম কি টেক্সট অ্যালাইন সেন্টার, এটা একটা কি প্রপার্টি ভ্যালু। এরপরে একটা ডট দিলাম, দিয়ে লিখতেছে যে ধরেন হচ্ছে কি কালার রেড, এটাতে বললাম হচ্ছে কি কালার রেড। এরপরে এসে বললাম যে ধরেন হচ্ছে কি বিজি, এটা কি বলে গ্রিন। বললাম কি ব্যাকগ্রাউন্ড। আমরা যদি কেউ যদি হচ্ছে যে প্রপার্টি ভ্যালু গুলো না বুঝি তাহলে কোনো সমস্যা নেই, আমরা এগুলো শিখবো। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের কাজ এগুলো শেখা। ব্যাকগ্রাউন্ড দেখেন না আপনি, টেক্সট সেন্টার, কালার রেড, বিজি গ্রিন, এগুলো কি, এগুলো হচ্ছে প্রপার্টির কি, এগুলো কি সিলেক্টরের নাম, এগুলো হচ্ছে একটা কি সিলেক্টর, এগুলো একটা সিলেক্টর, এগুলো একটা সিলেক্টর।
এই সিলেক্টর গুলা HTML কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এগুলো HTML এলিমেন্টের সাথে সম্পর্ক হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এগুলো কিছু করতে পারবে না। যদি সম্পর্ক তৈরি হয় তাহলে এগুলা HTML ডিজাইনটা দিতে পারবে, আদারওয়াইজ ডিজাইনটা দিতে পারবে না। এরপর ধরেন আমি এখানে এসে লিখলাম আরেকটা, ধরেন হচ্ছে ফন্ট সাইজ 40, এগুলো নাম। হ্যাঁ, বললাম হচ্ছে ফন্ট সাইজ 40 পিক্সেল, এই কয়টা দিলাম। হ্যাঁ, ওকে ফাইন। এবার আইডি তে আসি। এবার আইডি দিয়ে দিলাম হচ্ছে ধরেন কি FW bold ফন্ট ওয়েট bold। এরপরে দিলাম মনে করেন হচ্ছে কি FS 20, মানে হচ্ছে যে ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, এগুলো হচ্ছে জাস্ট নাম। এটা দিলে যে কাজ হয়ে যাবে তা না, এটা দিলে এটার ভিতরে যদি এটা থাকে তাহলে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না জিনিসটা। ওকে, আচ্ছা এবার এখানে আসেন আমরা। এইখানে HTML ইন্সপেক্ট করলে, HTML এ কোন একটা এলিমেন্টের উপর ইন্সপেক্ট করলে এই পাশে HTML কোডটা দেখা যায়, এই পাশে কি CSS কোডটা দেখা যায়। দেখেন এখন এটা যেটা দেখা যাচ্ছে এটা CS2 এর ডিফল্ট আপনার কি আউটপুটটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, তো এটা নরমালি হচ্ছে যে এক একটা ব্রাউজার একদিকে থাকে। আমার এটা এখানে আছে, বাট নরমালি এটা হচ্ছে অনেক জায়গায় এইভাবে থাকতে পারে। হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে যে এইভাবে থাকতে পারে। হ্যাঁ, বাট আমার কাছে জিনিসটা হচ্ছে নিচে ভালো লাগে আর কি, দেখতে কোড করতে সুবিধা হয়। আমি এবার রাখলাম এখানে যে কোনো এলিমেন্টের উপর ধরে রাইট বাটনে ক্লিক করলে ইন্সপেক্ট করলে এই পাশে কি দেখা যায়, HTML দেখা যায়, এই পাশে তার CSS-টা দেখা যায় যদি থাকে। দেখেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি বলতেছি হচ্ছে কি ক্লাস ইকুয়াল টু, বললাম হচ্ছে কি ধরেন কালার রেড, কালার রেড। একটু দেখেন রিফ্রেশ করে, এখানে বলছে কি দেখেন তো ক্লাস কালার রেড, আর এখানে বলছে কি দেখেন তো কালার রেড। হ্যাঁ, দেখা যায় এই। আচ্ছা, এরপরে আমি এখানে এসে বললাম হচ্ছে যে কি ধরেন টেক্সট সেন্টার, এখানে এসে স্পেস দিয়ে টেক্সট সেন্টার বলে দিলাম। তার মানে যে এটা দাঁড়াচ্ছে আপনি স্পেস দিয়ে দিয়ে একাধিক ক্লাস একসাথে লিখতে পারেন, স্পেস দিয়ে দিয়ে একাধিক ক্লাস সিলেক্টর একসাথে কি লিখতে পারেন। এখানে কালার রেড দুইটা মিলে কি একটা সিলেক্টর, যদি আপনি ভুলে এখানে স্পেস দিয়ে দেন তাহলে এখানে হয়ে যাবে কি দুইটা সিলেক্টর, এই ভুলটা করা যাবে না। আর একটা এখানে দেখেন এসে ক্লিক, এবার দেখেন এখানে দুইটা সিলেক্টর আছে, একটা কালার রেড আর একটা হচ্ছে কি টেক্সট সেন্টার। আর এখানে দেখেন আপনার এই কালার রেড টেক্সট সেন্টার দুইটা সিলেক্টরে কি এখানে অ্যাক্টিভ, এখানে দুইটাতে কি কাজ হচ্ছে। এখানে এবার দেখেন ধরেন বললাম হচ্ছে ধরেন বিজে গ্রিন দিলাম, দেখেন যে ব্যাকগ্রাউন্ড গ্রিন এটা কি চলে আসছে, দেখা যায়। তার মানে কি ক্লাস ফিল্টার গুলো একসাথে একাধিক ক্লাস ফিল্টার ইউজ করা পসিবল। আর আমরা আইডি বেলায় আসি। হ্যাঁ, দুইটা আইডি এখানে আছে। প্রথমটা হচ্ছে কি রাখলাম FW bold, এখানে দিলাম ধরেন কি ক্লাস সরি আইডি ইকুয়াল টু FW bold। এটা অলরেডি বোল্ড, এটা বোঝা যাবে না, আমরা পি তে ইউজ করি এটাকে। হ্যাঁ, প্রথমে ফন্ট সাইজটা দিই তাহলে বুঝতে হবে। এটার কি ছিল আইডি FS 20, এটা। হ্যাঁ, ক্লিক, দেখেন তো এটা হয়েছে কিনা ফন্ট সাইজ 20, তার মানে আইডিও কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এবার আমরা এখানে পাশে হচ্ছে এই আইডিটাও দিয়ে দিই, যেহেতু ক্লাস একসাথে একাধিক ইউজ করা যাচ্ছে তাহলে আইডিও একসাথে একাধিক ইউজ করা যায় কিনা আমরা একটু দেখি। চিকনটা মোটা হয় কিনা দেখেন তো, বুঝছে হচ্ছে আগের আপনার FS 20 তে কাজ করতেছে না, এটা বড় ছিল না ছোট হয়ে গেছে না, এখন কাজ করতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো, আইডি একসাথে দুটো ইউজ করা যায় না, আপনি শুধু একটা ইউজ করতে পারবেন। এটা কারণ হচ্ছে যে আইডি হচ্ছে যে কি, আইডি হচ্ছে যে ইউনিক আইডেন্টিফিকেশন। ধরেন জাস্ট এক্সাম্পল, ধরেন কথার কথা আপনাদের সবাইকে, এটা একটা অফিস, সবাইকে সেম আইডি কার্ড দেওয়া হলো, সেম নাম, সেম ফিঙ্গারপ্রিন্ট, সবকিছু সেম। ধরেন হচ্ছে যে উনি আসলে সকাল 9টা অফিস টাইমে, ও আসলে ধরেন হচ্ছে যে সকাল 11টায়, পরে আইডেন্টিফাই করতে পারবে যে কে আগে আসলো কি পরে আসলো। অথবা ধরেন সবার সেম নাম, ধরেন আনন্দ কি অফিসে আসলো, ধরেন নেদারল্যান্ড থেকে আসলো, উনি এসে দেখলো সবার আইডি কার্ডের নামের মধ্যে আছে হচ্ছে ধরেন আসিফ, হ্যাঁ, ধরেন তানভীর, তাহলে সব তানভীর একসাথে, এটা ঝামেলা না। হ্যাঁ, এই জন্য আইডি যেখানে আছে সেটা হচ্ছে কি ইউনিক হইতে হবে, আইডি মাল্টিপল ইউজ করা যাবে না,
আইডির সাথে আবার অন্য একটা আইডি ইউজ করা যাবে না। ওকে, তাহলে আবার জিনিসটা দেখেন তো সুবিধা অসুবিধাটা কোথায়। যখন আপনি ক্লাস ইউজ করতেছেন, এই ক্লাসটা আপনি চাইলে কি বারবার আপনি বিভিন্ন এলিমেন্টে দিতে পারবেন। দেখেন এখানে দিতে পারবেন, এটা দিতে পারবেন। ক্লাস ইকুয়াল টু ধরো আপনি দিলে হচ্ছে কি টেক্সট কালার রেড, হ্যাঁ, এটার মধ্যেও কি রেডটা দেখেন কাজ করতেছে। কিন্তু আইডি বলতেছে কি না ভাই, আইডি তুমি একটা এলিমেন্টের মধ্যে একবারই এক আইডি ইউজ করতে পারবে, বারবার ইউজ করতে পারবে না। হয়তো কাজ করবে, কাজ করলে ইউজ করতে কি পারবে না, এটা হচ্ছে রুলস। তাহলে ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি ক্লাস ইউজ করেন, ক্লাস ইউজ করেন, তাহলে আপনি কি কম কোড লিখে বেশি আউটপুট পাবেন। আর যদি আপনি আইডি ধরে ধরে কাজ করেন, তাহলে আপনার কি বেশি আউটপুটের জন্য বেশি কোড লিখতে হবে। তার সুবিধা অসুবিধা বোঝা যাচ্ছে? ওকে ফাইন। তাহলে আপনি ডিজাইনের ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, আইডি না ক্লাস? ক্লাস ইউজ করবেন। এবার আপনি বলতে পারেন তাহলে আইডি গুলো কোথায় ইউজ হয় অ্যাকচুয়ালি? আইডি হচ্ছে কোন একটা এলিমেন্টকে যদি আপনি ইউনিক করতে চান, কোন একটা ইউনিক নাম দিতে চান, তাহলে সেক্ষেত্রে আইডি ইউজ হবে। তখন ম্যাক্সিমাম আমরা যেটা করি, ধরেন হচ্ছে যে আপনার কথার কথা হচ্ছে যে এটা একটা ওয়েবসাইটটাতে আমরা আসি, অথবা এটা এখান থেকে এক্সাম্পল দিতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো ওয়েবসাইট থেকে এক্সাম্পল দেওয়া যায়। আমরা যেটা করি নর্মালি ওয়েবসাইটগুলোর যে ধরেন আলাদা আলাদা এরিয়া থাকে না, এটা একটা ব্লগ, 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 হ্যাঁ, এই ব্লগগুলোর যে প্যারেন্ট থাকে সেখানে আমরা একটা করে আইডি দিয়ে দিই। কারণ হচ্ছে কি ব্লগগুলো রিপিট হয় না, ব্লকগুলো ইউনিক থাকে, সেকশনগুলো ইউনিক থাকে। দ্যাটস ওয়াই এটার ব্রেনের মধ্যে হেডের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিই। সেই আইডি দিয়ে চাইলে আমরা পরবর্তী এইভাবে লিঙ্ক আপও করতে পারি, আবার চাইলে সিএসএস দিয়ে কি কোনো ডিজাইনও আমরা করতে পারি। আর বাধ্যকের ভিতরে যা থাকে সবগুলো আমরা কি দিয়ে করে ফেলি, ক্লাস দিয়ে করে ফেলি। কনসেপ্ট বুঝে গেল? ফাইন, তাহলে আজকে পর্যন্তই থাক। আমি এটা আপনাদেরকে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, আর ফর্মটার যেটা হোমওয়ার্ক ছিল ওটা একটু করেন, হ্যাঁ। আর সানডে থেকে একটু আসেন আর বাসায় একটা এর মধ্যে কোনো লেগস থাকলে সবসময় বলি, যদি আপনারা বাসায় যে ভুলে যান, প্র্যাকটিসগুলো একটু করেন, হ্যাঁ, প্র্যাকটিসগুলো না করলে হবে না। তো এই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।